প্রেসের কাজকর্ম করতে আমাকে হামেশাই এদিক সেদিক ছোটাছুটি করতে হয়। সেদিনও বেরিয়েছিলাম একটা দরকারে। রবীন্দ্র সরোবর থেকে একটু এগিয়েই আমার সাইনবোর্ডটা চোখে পড়ল, রজনী সেন রোড। ভাবলাম একটু এগিয়েই বরং দেখি, অনেকদিন তো আর এ পথ মারানো হয়নি, একবার না হয় সেই বিখ্যাত বাড়িটার খোঁজ নিয়েই দেখা যাক না। একের পর এক বাড়ি পেরিয়ে আমি শেষমেশ উপস্থিত হলাম 21 নম্বরে। দেখি আরে, হে তো পুরোপুরি 21 নম্বর নয়, সাথে আবার একটা এ জুড়ে দিয়েছে। তাহলে এটাই কি তোপসের বাড়ি? লোহার গেট খুলে আরেকটু এগোতেই দেখি একজন লম্বা মতো লোক হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। কি চাই, কাউকে খুঁজছেন? মাঝবয়সী লোকটি একটু সন্দিগ্ধভাবে তাকালো। ছাপোষা দেখতে, অত্যন্ত রোগা চেহারা, মুখটা কেমন যেন একটু চেনা চেনা লাগছে, তবে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না দেখে উনি একটু হেসে বললেন, নিশ্চয়ই বাড়িওয়ালার খোঁজ করছেন, মানে মিত্তির বাবুরা, তাই তো? আমি সত্যি এবার অবাক হয়ে গেলাম। মিত্তির বাবুরা মানে? এখানে কি সত্যি মিত্তির বলে কেউ থাকতো নাকি? এত শত জেনে তো আসেনি, নেহাত ঘুরতে ঘুরতেই চলে এসেছি। খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে তারপর বললাম, হ্যাঁ মানে ওনারা আর থাকেন না বোধহয়। না, অনেকদিন হলো চলে গেছেন, এখন আর কেউ সেরকম থাকে না। আমি কেয়ারটেকার, একাই থাকি। মাঝে মাঝে এক এক বছর মিত্তির বাবুরা আসেন। দোতলার একটা ঘর আছে, ওখানেই দিন কয়েক থাকেন, তারপর আবার চলে যান। ও আচ্ছা, না মানে আমি তো এতটা জানতাম না। আমি মোহিত পাঠক, এমনি এসেছিলাম। হ্যাঁ, অনেকেই আসেন আপনার মতো। তা আপনি কি খবরের কাগজ থেকে? এই না না, ওসব না, আমি এমনি ভাবলাম ঘুরে যাই আর কি। ও, বুঝছি, ফ্যান। তা বেশ করেছেন, এসেছেন যখন তখন ভেতরে ঢুকবেন তো। এরকম অপ্রত্যাশিত প্রশ্নে আমি যার পর নাই চমকে উঠলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার মতো এরকম অচেনা অজানা কাউকে কাছেই ঘেঁষতে দেবে না, কিন্তু দেখলাম আমার ধারণাটা ভুল। বেশ হাসি মুখেই কেয়ারটেকার লোকটা আমাকে ভেতরে নিয়ে গেল। বাইরে থেকে দেখলে অতটা বোঝা যায় না, আসলে এতদিন না থাকা সত্ত্বেও কিন্তু বাড়ির ভেতরটা বেশ ঝকঝকে তকতকে করে রাখা হয়েছে। খুব চেনা চেনা লাগলো সবকিছু। আগে কি কখনো এখানে এসেছি ভেবে পেলাম না। বৈঠকখানায় নিয়ে গিয়ে বসতে বলল লোকটা। পুরনো আমলের বাড়ির ভেতরে ঢুকলেই একটা কেমন যেন প্রাচীন গন্ধ বের হয়। আমি এর আগেও বেশ কয়েকটা বাড়িতে এই জিনিসটা অনুভব করেছি। সেগুলোই কি অবচেতনে ভিড় করছে বলে আমার এই বাড়ির অন্দরমহলটা এতটা পরিচিত মনে হচ্ছে। এদিকে অনেকক্ষণ আমায় বসতে বলে কোথায় যে কেয়ারটেকার ধাঁ হয়ে গেল বুঝতে পারলাম না। আমায় আবার অনেকটা ফিরতে হবে। এখানে বসে বাড়ি দেখব বলে তো আর আসিনি, একটা নস্টালজিয়ার খাতিরেই শুধু 21 নম্বর রজনী সেন রোডের খোঁজ করছিলাম, আর কিছুই নয়। এখন হুট করে চলে যেতেও একটু বাধো বাধো ঠেকছে। উসখুস করছি কখন বেরোনো যায় বলে। ফাঁকা বাড়িতে আর কতক্ষণই বা ভালো লাগবে। হঠাৎ দেখি সামনের টি টেবিলে একটা সবুজ রঙের ডায়েরি রয়েছে। কৌতূহল হতেই আমি উঠে গিয়ে দেখলাম। সেটা যদিও একটু অনধিকার চর্চা, তাও সেই ভাবনায় আমি আর আমল দিলাম না। কেমন যেন আমাকে ওই ডায়েরিটা টানতে লাগলো। কিন্তু সেটা খুলতেই আমার চক্ষু চড়ক গাছ। আরে, এ তো হাতে লেখা একটা পাণ্ডুলিপি। ঠিক পাণ্ডুলিপি বললেও ভুল হবে। কেউ যেন নিজের কিছু অভিজ্ঞতা এতে একের পর এক লিখে রেখেছে। ডায়েরির প্রথম পাতাটা খুলে শিরোনামটা দেখেই আমি চমকে উঠলাম। আদিত্য বর্মনের আবিষ্কার, ফেলুদা। আরে বাস, এর খানিকটা অংশ তো আমার আগে পড়া আছে। বইমেলায় বাবা কিনে দিয়েছিল ফেলুদা একাদশ বলে একটা বই, তাতেই পড়েছিলাম। তবে সেটা ছিল অসমাপ্ত, এতে কিন্তু পুরোটাই রয়েছে। এবং যা মনে হচ্ছে তাতে এটাকে গোল্ড মাইন বললেও কম বলা হয়। একটা তদন্তের মুড়ো থেকে লেজা সমেত
আদ্যপান্ত এক কাহিনী। নাকি স্বয়ং রায়মশাই এই পাণ্ডুলিপি লিখে গেছেন, যা হয়তো কোনোদিন ছাপাই হয়নি। কিন্তু না, যে সইখানা রয়েছে সেটা কিন্তু মোটেও মানিকি ছাঁদের নয়, বরং টি মিটার গোছের কিছু একটা লেখা রয়েছে। কিছু মাথায় ঢুকছে না আমার, এ যে অবিশ্বাস্য। তারপরই দেখলাম লেখাগুলো কেমন যেন নড়াচড়া করতে শুরু করেছে। একের পর এক শব্দ আগুপিছু হতে হতে এক একটা যেন দৃশ্যকল্প তৈরি করছে। হে কি, এ তো মামুলি কোনো ডায়েরি নয়, এ তো বেশ কয়েকটি ছবির সমাহার। না না, ঠিক স্থির চিত্রও নয়, কিন্তু সবকটা চলচ্ছবি। আমার সামনেই যেন ঘটনাগুলো আমি একের পর এক দেখতে পাচ্ছি, আর একটা অমুখ আকর্ষণ আমায় তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি নিজেও যেন সেই চলচ্চিত্রে ঢুকে পড়েছি। সঙ্গে সঙ্গে আরো কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। আমি যে বৈঠকখানায় বসেছিলাম সেটাও যেন এবার বদলে যেতে লাগলো। সবুজ ডায়েরির পাতাগুলো যেন নিমেষের মধ্যে আলাদা হয়ে আমার চারদিকে ঘুরতে শুরু করলো। হে, কোথায় এলাম আমি? আর আমার নিজেরই বা এতটা পরিবর্তন হলো কি করে? আমি তো কোনো পুরনো ভাঙাচোরা বাড়িতে বসে নেই, এ তো রীতিমতো সুসজ্জিত একটা চেনা জায়গা। কি আশ্চর্য, সামনের আয়নাটায় আমার যে প্রতিচ্ছবি দেখছি সেইটা কার? আমি তো আর আমিতে নেই। মায়ের নিজের নামটা পর্যন্ত কিছুতেই মনে পড়ছে না আমার। খালি মনে পড়ছে যখন আমার জাঠতুতো দাদা ভালোবেসে আমার নামটা একটু চেঞ্জ করে তোপসে নামে ডাকতো। বাবার সাথে লখনৌ গিয়েছিলাম, একটা লম্বা মতো লোক এসে আমার দিকে র্যাটল স্নেক লেলিয়ে দিয়েছিল। দার্জিলিংয়ে কে বেশ একটা মুখোশ পরে সাংঘাতিক ভয় দেখিয়েছিল। আর সেই বাচ্চা ছেলেটি যে পূর্বজন্মের কথা কেমন গল গল করে বলে দিতে পারত। বেনারসের ঘাটে এক মারোয়ারি ব্যবসায়ী আমাদের কিরকম ব্যাপক হেনস্থা করেছিল, সেসব কথা খালি আমার মনের মধ্যে ঘুরছে। কি যেন নাম ছিল তার, কিছুতেই মনে পড়ছে না। মেঘরাজ না কি যেন একটা, কি বেশ একটা বলেছিল। না না না, কিছুই মনে পড়ছে না। সব কেমন যেন ভাষা ভাষা লাগছে। বারবার চোখের সামনে একটা মুখ ভেসে উঠছে। সে আমার খুব চেনা, খুব পরিচিত। আমার নিজের দাদা। দুজনে মিলে কত যে রহস্যের সন্ধানে ঘুরে বেরিয়েছি তার ইয়ত্তা নেই। সঙ্গে আরো একজন ছিল, গল্প লেখায় তার জুড়ি মেলা ভার। হু হু করে সময় বয়ে যাচ্ছিল। আমি যেন মোহিত পাঠকের অস্তিত্বই ভুলে গেছি। কে মোহিত পাঠক? আমার নাম তো তপেশ রঞ্জন মিত্র। ফেলুদার সাথে হিল্লি দিল্লি তো আর কম করিনি। জটায়ুর ভাষায় আমরা হলাম যাকে বলে 3 মাস্কেটিয়ার্স। আপনি তো নমস্য ব্যক্তি মশাই। আমার বাড়ির পাশেই থাকে উৎপল, সেই আপনার কথা বলছিল। ও তো আগের বার হনুলুলু না কোথায় কনফারেন্সে গেছিল, তাই এসে আপনার নাম করেছিল। এক নিঃশ্বাসে পাশের সিটের ডক্টর বর্মনের উদ্দেশ্যে কথাগুলো বলে গেলেন লালমোহন বাবু। শুনে আমি তো রহস্য গল্প ছেড়ে কিনা সোজাসুজি সায়েন্স কনফারেন্স, ব্যাপার কি? ফেলুদার দিকে তাকাতে দেখলাম সেও আর চোখে জটায়ুর দিকে তাকিয়ে রয়েছে। বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর আদিত্য কুমার বর্মনের সাথে গতকাল ট্রেনে চাপার সময় আমাদের আলাপ হয়েছিল। উনি আমাদের সাথে একই কূপে চলেছেন। ওনার লেটেস্ট আবিষ্কার নিয়ে একটা সেমিনারে বক্তব্য রাখবেন। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এমন একটা টেকনোলজি নিয়ে গবেষণা করছেন যেটা সঠিকভাবে কাজ করলে টাকা পয়সার লেনদেন এবং ব্যাংকের কাজকর্ম ইত্যাদির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে যাবে। লেনদেনের ব্যাপারটা আদপে আর টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ থাকবে না,
বরং সেটা পুরোটাই ডিজিটাল ক্ষেত্র হয়ে যাবে। সেখানে পয়সা কড়ির নতুন নাম হবে বিটকয়েন। এ এক আশ্চর্য উদ্ভাবন। এর না থাকবে দেশগত কোনো সীমারেখা, না জাতিগত ভেদ। সমগ্র দুনিয়ার রাশি রাশি বাণিজ্যিক আদান প্রদান হবে এই বিটকয়েন মারফত। এই সব নিয়েই বক্তব্য রাখতে ডক্টর বর্মনের দিল্লি যাওয়া, তারপর সেখানকার সেমিনার সেরে সোজা আগ্রা এবং কয়েকদিনের জন্য সমস্ত কাজকর্ম থেকে অবসর নিয়ে নির্ভেজাল ছুটি কাটানো, এই তার উদ্দেশ্য। জটায়ুর প্রশ্নবাণ শুনে মৃদু হাসলেন ডক্টর বর্মন। বললেন, আরে বছরের বেশিরভাগ সময় তো সেমিনার আর কনফারেন্স করেই কাটে। কতজনের সাথেই তো এরকম দেখা হয়ে যায়। আপনার প্রতিবেশীকে দেখলেও ঠিক চিনতে পারবো। মেমারিটা কিন্তু এখনো খুব খারাপ হয়নি। তা তো বটেই। আমাদের সৌভাগ্য যে আমাদেরও আপনার সাথে দেখা হয়ে গেল। কি ফেলুবাবু, কেমন প্ল্যান করেছিলাম বলুন তো? ফেলুদা ম্যাগাজিনে চোখ রেখেই বলে উঠল, মোক্ষম। আমরা তিনজন এবারে আগ্রা দর্শনে বেরিয়ে পড়েছি। তিনজন মানে আমি, ফেলুদা আর লালমোহন বাবু। এত জায়গা ঘুরেও তাজমহলটা যে দেখা হলো না, এটা সত্যিই আক্ষেপের। জটায়ুর পাল্লায় পড়ে এ যাত্রায় এমন হুট করে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে না পড়লে হয়তো এবারেও যাওয়া হতো না। অনেক কষ্টে পুষ্পক ট্রাভেলস থেকে 3টে ফার্স্ট ক্লাসের টিকিট জোগাড় করা হলো। শেষ মুহূর্তে রিজার্ভেশনের হ্যাপা অনেক, তবে আমাদের ভাগ্য ভালো যে সময় মতো সব ঝামেলা মিটে এখন যোধপুর এক্সপ্রেসে আমরা সওয়ার হতে পেরেছি। হাওড়ায় ট্রেনে উঠতে গিয়েই বৈজ্ঞানিক মহাশয়ের সাথে আলাপ হয়েছিল। তারপর গল্পে গল্পে বেশ ভালোই মশগুল হয়ে পড়লাম। উনি যে বেশ একটা বিখ্যাত ব্যক্তিত্ব, সেটা লোকজনের আলাপ করার বহর দেখেই বুঝেছিলাম। এই খানিকক্ষণ আগেই যোগীন্দর রাঠোর বলে একজন জুয়েলারি ব্যবসায়ী এসেছিলেন। তারপর আবার এইমাত্র আরেকজন আসতে নিজেই উঠে পড়লেন ডক্টর বর্মন। ফেলুদা অবশ্য ওনাকে আগেই সাবধান করেছিল, উনি যে কাজটা করছেন সেটা আদপে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত। কারণ এর ওপর যদি ব্যাংক বা সিকিউরিটি সার্ভিস সমস্ত কিছু নির্ভর করে থাকে, তবে এ বিষয়টা যথাসম্ভব গোপন থাকাই ভালো। তাই ফেলুদা বলল, কাজকর্ম ডেটাবেস সবকিছু সাবধানে রাখবেন। বলা যায় না কখন কি থেকে বিপদ আসে। ভদ্রলোককে দেখে অতটাও সিরিয়াস বলে কিন্তু মনে হলো না যদিও, তাই ফেলুদার কথায় সামান্য হাসলেন মাত্র। অবশ্য এর সাথে সাথে ফেলুদার পরিচয়টাও অনেকে জেনে ফেলেছে। মোদ্দা কথা হলো এই যে একজন বিখ্যাত ডিটেকটিভ, একজন সাহিত্যিক এবং একজন ফেমাস বৈজ্ঞানিক যে এই একই ট্রেনে ট্রাভেল করছেন, এটা মোটের ওপর অনেকেই ইতিমধ্যে জেনে ফেলেছে। ফেলুদাকে একটু চিন্তিত মনে হলো। সেটা যে ঠিক কী কারণে সেটা যদিও বুঝলাম না। ট্রেনে করে যেতে যেতে একটা জিনিস অনেকবার লক্ষ্য করেছি, ঘুম জিনিসটা এখানে চাইলেই হয় না। যতক্ষণ ট্রেনের দুলুনিটা থাকে ততক্ষণ বেশ ঘুমিয়ে থাকি, কিন্তু যখনই কোনো স্টেশন আসে বা কোনো কারণে ট্রেনটা দাঁড়িয়ে পড়ে, তখন দুলুনিও থেমে যায় আর সঙ্গে সঙ্গে ঘুমটাও ধা হয়ে যায়। ফেলুদা বলে ট্রেনের দুলুনি নাকি অনেকটা বাচ্চাদের দোল খাইয়ে ঘুম পাড়াবার মতো। ছোটবেলায় সবারই এই অভ্যেসটা থাকে বলে ট্রেনে উঠে সেটা অবচেতনে কাজ করে। ওর অবশ্যই ব্যাপারটা আলাদা, ও চাইলেই যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়তে পারে, আর সেটা আবার অনেক ক্ষেত্রে ওর মর্জি মতো। চট করে ঘুম ভেঙে উঠে পড়লে ওকে দেখে সত্যি বোঝাই দেয় যে একটু আগেও ও অকাতরে ঘুমিয়েছে। যাই হোক, ডিনার সেরে আমরা যে যার মতো শুয়ে পড়লাম। লালমোহন বাবু শেষমেশ আপার বার্থ নিলেন। আমি বললাম, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, কি দরকার ওপরে ওঠার? কি যে বলো তপেশ ভাই, ছোটবেলায় পেয়ারা গাছে উঠে পেয়ারা পেরে খেতাম, সেই তুলনায় এই আপার বার তো নস্যি। এই বলে তরতর করে উপরে উঠতে গিয়ে বার দুয়েক মাথায় ঠোক্কর খেয়ে
তড়িঘড়ি চাদর বিছিয়ে শুয়ে পড়লেন। ফেলুদা একবার আর চোখে ব্যাপারটা দেখে নিচের বার্থে গিয়ে শুয়ে পড়ল। আমি নিলাম আরেকটি আপার বার্থ, আর ডক্টর বর্মন অন্য লোয়ার বার্থে ততক্ষণ ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে একবার ঘুম ভাঙতে মনে হলো লালমোহনবাবু যেন দুবার ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠলেন। ভূমিকম্প, ভূমিকম্প। কারণটা যে ঠিক কি বুঝতে পারলাম না, বোধহয় ঝাঁকুনির জন্য। সকালে ব্রেকফাস্ট করতে করতে আমাদের ট্রেনটা দেখলাম গুটি গুটি পায়ে মোঘল সরাই ঢুকছে। সবে চা দিয়ে গেছে। ফেলুদা টি ব্যাগটা সবে মাত্র চায়ের মধ্যে ডোবাতে যাচ্ছে, লালমোহনবাবু দেখলাম হন্তদন্ত হয়ে ঢুকলেন। এতক্ষণ বোধহয় বাথরুমে গিয়েছিলেন ফ্রেশ হতে। হাইলি সাসপিসিয়াস মশাই। বর্মন যে লোকটার সাথে কথা বলছে কেমন যেন সন্দেহজনক। বলেই ধপ করে আমার পাশে বসলেন ভদ্রলোক। একমুখ চাপদারি, আবার গালে একটা আঁচি, ঠিক যেন হিন্দি সিনেমার ভিলেন। আপনি তো দেখছি শুধু চেহারা দেখেই রহস্যের আগেই সন্দেহভাজন খুঁজে ফেলছেন। হাতে ধরা প্লেট থেকে পাউরুটিটায় একটা কামড় দিয়ে ফেলুদা কথাগুলো বলল। কি বলছেন পেলবাবু? কাল শুনলেন না ডক্টর বর্মন সঙ্গে করে ওনার লেটেস্ট গবেষণা সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে ট্রাভেল করছেন। সেসবগুলো যদি কেউ চুরি চুরি করে নেয়, মানে ব্যাপারটা ভেবে দেখেছেন কি? আরে দাঁড়ান মশাই, আগে গাছে কাঁঠাল দেখি তবে না গোফে তেল দেব। আপনি বরং ব্রেকফাস্টেই মনোনিবেশ করুন। এই সব কথাবার্তার ফাঁকেই দেখলাম ডক্টর বর্মন আর সেই চাপদারি লোকটা আমাদের কূপেই এসে ঢুকলো। তারপর ডক্টর বর্মন ফেলুদার দিকে নির্দেশ করে বললেন, এই তো এনার কথাই বলছিলাম এতক্ষণ। এমন একজন স্বনামধন্য গোয়েন্দা থাকতে আমাদের আবার ভয় কিসে? চাপদারি লোকটি একটু অবাক হয়ে তাকাতে ডক্টর বর্মন পরিচয় করিয়ে দিলেন। ইনি প্রদোষচন্দ্র মিত্র, বিখ্যাত ডিটেকটিভ। আর মিস্টার মিত্র এই ভদ্রলোকের সাথে সদ্য আলাপ। উনি হলেন अरे नमस्ते नमस्ते सर, मैं जीत सक्सेना জার্নালিস্ট हूँ दिल्ली से। वो कलकत्ता में एक तो काम छिलो तो এখানে এসেছিলাম। ফেলুদা মিস্টার সাক্সেনাকে প্রতি নমস্কার করলো। নাইস টু মিট ইউ মিস্টার সাক্সেনা। আপনি কি আগ্রা হয়ে দিল্লি ফিরবেন নাকি? हाँ हाँ, ওখানে একটা কনফারেন্স কভার করতে 2 দিন থাকবো, उसके बाद विल बी बैक टू माय टेन। ও আই সি, তাহলে দেখা হয়ে যেতে পারে। আমরাও আগ্রা যাচ্ছি। ओह सो नाइस सो नाइस। वैसे कौन से होटल में উঠেছেন আপনারা? হোটেল তাজ প্যালেস। अच्छा अच्छा अच्छा। আর আপনি? हाँ हम तो आओद है, अच्छा आओद, होटल आओद, हाँ वहीं में। अच्छा अभी हम थोड़ा आते हैं, बाद में देखा होगा वहाँ पे तो फिर से मुलाकात होगा। ठीक है, आते हैं आते हैं। বলে ডক্টর বর্মনকে গুড লাক জানিয়ে সাক্সেনা চলে গেলেন। উনি যেতে না যেতেই ফেলুদা একটু গম্ভীর মুখে ডক্টর বর্মনকে বলল, আপনার এই প্রজেক্টের ব্যাপারে এতটা চাউর না হলেই বোধহয় ভালো ছিল। আমার কিন্তু আপনার জন্য একটু চিন্তা হচ্ছে এবার। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন মিস্টার মিত্র, বাট তাও বলছি সত্যি অতটা চিন্তার বোধহয় কিছুই হয়নি। ফেলুদা আর কিছু না বলে শুধু একবার ভ্রু কুঁচকে বলে খাওয়া দাওয়া শেষ করে ম্যাগাজিনে মন দিল। লালমোহনবাবু এতক্ষণ চুপ করে বসেছিলেন। একবার টুক করে কি যেন একটা ডায়েরিতে নোট করে নিলেন, আর সেই ফাঁকে আমিও আমার অমলেটের শেষ টুকরোটা সাবার করে দিলাম। আমাদের ট্রেন আগ্রা পৌঁছলো প্রায় ঘন্টা 3 লেট করে। হোটেল ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেল। নভেম্বরের শেষ, তাই তাড়াতাড়ি রাত হয়ে যায়, আর ঠান্ডাটাও এদিকে বেশ আগে ভাগেই জাঁকিয়ে পড়ে যায়। তবে অতটাও না যতটা লালমোহনবাবু মানকি ক্যাপ পরে বললেন। বেশ করকানি লাগছে গা হাতে মশাই। শীতকাল এসে পড়লো তাহলে। তারপর কিরকির করে দাঁতে দাঁত ঠুকে যেমনটা করলেন, সেটা উপযুক্ত ঠান্ডার অভাবে বেশিক্ষণ আর স্থায়ী হলো না। যে দুটো রুম বুক করা হয়েছিল সেগুলো ছিল প্যাসেজের এপার ওপার। রাস্তার দিকেরটা
আমি আর ফেলুদা নিলাম। এর কারণ জটায়ু বললেন যে ওনার নাকি ট্রেনে ওঠার পরপরই একটা গল্পের প্লট খালি মাথায় আসছে, তাই রাস্তার দিকের ঘরে উনি নাকি ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবেন না। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছিলাম না, এখানে আসার পর থেকেই ফেলুদার মুখটা ওরকম গম্ভীর কেন? রাতে শোয়ার আগে জিজ্ঞেস করতে ও বলল, চিন্তা হচ্ছে রে তোপসে, মিস্টার বর্মন কেন যে এতটা হালকাভাবে নিচ্ছেন ব্যাপারটা, আর যাকে পারছেন উজাড় করে বলে যাচ্ছেন গবেষণার কথা, সেটাই বুঝতে পারছি না। আচ্ছা এখন তো উনি হোটেলেই সব কিছু রেখে দেবেন, কাগজপত্র সঙ্গে নিয়ে তো আর সর্বক্ষণ ঘুরবেন না উনি। তা না করলেও ট্রেনে উনি বললেন ওনার নাকি আরও কিছু কাজ বাকি আছে। সেক্ষেত্রে কেউ যদি হাতিয়ে নিয়ে কিছু একটা করে বসে, এসব লাইনে লোকে প্রশংসা যেমন করে, হিংসারও অভাব নেই। আচ্ছা তোমার ওই সাক্সেনা লোকটাকে ঠিকঠাক মনে হলো? কেন রে, বেঠিক কি দেখলি ওর মধ্যে? ফেলুদা হাতের চারমিনারের অবশেষটা অ্যাস্ট্রেটে ধ্বংস করে বিছানায় এসে বসল। সত্যি বলতে কি আমি কোনো সদুত্তর পেলাম না, আমতা আমতা করতে লাগলাম। ফেলুদা এবার কম্বলটা টেনে নিয়ে বলল, সন্দেহজনক কিছুই এখনো ঘটেনি, তবে ঘটবার পূর্ণ অবকাশ আছে। যাকে শুয়ে পড় এখন। দীর্ঘ ট্রেন যাত্রার ধকল আর তার সাথে এই সব চিন্তা ভাবনা, ডক্টর বর্মনের আবিষ্কার, সাক্সেনার আগের দিন ট্রেনে যেছে এসে আলাপ করতে আসা যোগিন্দর রাঠোর, সব মাথার মধ্যে ভিড় করে এলো। তারপর 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। পরদিন সকালেই আমরা গেলাম আগ্রা ফোর্ট। কেল্লা এর আগেও দেখেছি রাজস্থানে, সেগুলো ছিল রাজপুতদের বানানো। মোগলদের বানানো ফোর্ট এই প্রথম দেখলাম। নির্মাণ কার্যে ফারাক তো আছেই, সেই সাথে কারুকার্যও বেশ অন্যরকম। ইঞ্জিনিয়ারিংয়ের দিকটা তো বাদই দিলাম, এমন পেল্লাই কেল্লা যে সেকালে কি করে তৈরি হতো সেটাই ভেবে কুল পেলাম না। ফোর্টের প্রবেশপথে দীর্ঘ চড়াই, তার দুপাশে উঁচু উঁচু পাঁচিল দেওয়া। গাইড বলল এই জায়গাটায় হাততালি দিলে নাকি তার শব্দ বহুগুণ জোরে প্রতিফলিত হয়ে শোনা যায়। আগেকার দিনে জরুরি কোনো সংকেত দিতে হলে এভাবেই তালি দিয়ে বোঝানো হতো। তারপর সত্যিই সেটা করে আমাদের গাইড দেখালো, যদিও লালমোহনবাবু বার কয়েক চেষ্টা করেও শেষে বিফল হয়ে হাল ছেড়ে দিলেন। ফেলুদা তাই দেখে বলে উঠল, ওই হাতে যে রেটে গাঁজাখুরি গল্প লিখছেন, তাতে ফল পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। কি পাওয়ারফুল ছিল বলুন তো তখনকার লোকগুলো। রোজ এই রাস্তা ধরে যেত আসতো, দম ছুটে গেল মশাই, এ যেন পাহাড়ে চড়ছে। শুধু পাহাড় চড়াটাই দেখলেন? সেই সাথে অত সব ভারী ভারী অস্ত্র শস্ত্র নিয়ে ওঠানামা করতে হতো তার বেলা। তা তো বটেই ভাই। বলতে বলতে ভদ্রলোক উঠতে লাগলেন। ততক্ষণে আমরা মেন গেট অবধি এসে পড়েছি। আগ্রা ফোর্টের ভেতর দেওয়ানি খাস, দেওয়ানি আম এসবের স্থাপত্য শৈলী দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ফেলুদা শুধু অস্ফুটে বলল, অত বছর আগে যে দক্ষতার আমদানি হয়েছিল তার সিকি ভাগও যদি এখন অবশিষ্ট থাকতো রে তোপসে, ধন্য হয়ে যেতাম। লালমোহনবাবু এদিক ওদিক খালি ঘুরছেন আর নানা রকম সব কারুকার্য দেখে এবং সেই সাথে গাইডের মুখে সেসবের ইতিহাস শুনে থেকেই খালি ভাবা যায় না, অতুলনীয়, অবিশ্বাস্য, অনির্বচনীয় ইত্যাদি বলে উঠছেন। সবচেয়ে সুন্দর লাগলো যে জায়গাটায় শাহজাহানকে ঔরঙ্গজেব বন্দি করে রেখেছিল। সেখান থেকে দূরে যমুনার তীরে তাজমহল দর্শন হয়ে গেল। কি অপূর্ব লাগলো সেটা দেখেই জটায়ু এত জোরে করে চেঁচিয়ে উঠলেন যে পাশের ভদ্রলোক
বেশ বিরক্তি সহকারে তাকালো, বোধহয় ছবি তুলছিলেন। চিৎকারের চোটে ফোকাসটাই তার নষ্ট হয়ে গেছে। লালমোহনবাবু এবার হেঁ হেঁ করে সরি বলতে যাচ্ছিলেন, দেখি আরে হে তো আমাদের চেনা লোক, ট্রেনে তো এনার সাথেই আলাপ হয়েছিল, মিস্টার জিৎ সাক্সেনা। মিস্টার সাক্সেনা নিজেই এসে কথা বললেন। अरे क्या बात, अरे तो फिर से तो एटलास देखा হয়ে গেল। হ্যাঁ ফেলুদা শুধু মুচকি হাসলো মাত্র। তারপর গাইডের দিকে চোখ পড়তেই মিস্টার সাক্সেনা ফিসফিস করে এসে বললেন, আরে আমি থাকতে গাইডের কি দরকার আছে? আসেন আসেন, আমি বাকিটা দেখিয়ে দেবো, আসেন আসেন আসেন। এই বলে তিনি আমাদের সাথেই জুড়ে গেলেন। ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগলো না। কেন জানি না, এই লোকটাকে আমার প্রথম থেকেই পছন্দ নয়। আর চোখে ফেলুদার দিকে তাকিয়ে দেখি ও দিব্যি নিশ্চিন্তে সাক্সেনার সাথে গল্প জুড়ে দিয়েছে। অগত্যা গাইড সাহেবকে বিদায় জানিয়ে আমরাও এগিয়ে গেলাম। কিছু জিনিস জীবনে প্রথমবার দেখলে এমন এক অনুভূতি হয় যে সেটা বলে ঠিক বোঝানো যায় না। সেটাকে রোমাঞ্চকর বললেও বরং কমই বলা হয়। ঠিক যেমন দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে হয়েছিল, এও ঠিক তেমনই এক অভিজ্ঞতা। বিকেলের পড়ন্ত আলোয় তাজমহল দেখে মনের যা অনুভূতি হলো তা ভাষায় প্রকাশ করা যায় না। অনেকগুলো বিশেষণ মাথার মধ্যে আসছিল অভিজ্ঞতাটা লেখার সময়, কিন্তু ফেলুদা বলে অতিরিক্ত ভূমিকা অনেক সময় মূল লেখা বা আসল বক্তব্যের কদরটাকে লঘু করে দেয়। আমি সেই মতোই লিখছি। সকালে আগ্রা ফোর্ট দেখে জমিয়ে লাঞ্চ সেরে বিকেলের দিকে তাজমহল দেখতে এলাম। এবারেও মিস্টার সাক্সেনা আমাদের সঙ্গ নিলেন। ইতিমধ্যে ওনার সাথে লালমোহনবাবুর বেশ ভাব জমে গেছে। এমনকি মোঘল পিরিয়ড নিয়ে বেশ কিছু নোট নিতেও দেখলাম জটায়ুকে। তবে সাক্সেনা বেশিরভাগ কথাই হিন্দিতে বলায় মাঝে মাঝেই কবজা করতে না পেরে ভদ্রলোক আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। তাই বাধ্য হয়েই দোভাষীর কাজটা আমাকেই করতে হচ্ছে। চারজন মিলে যখন তাজমহলের সামনে পৌঁছলাম, সকলের চোখে মুখেই এক অপার বিস্ময়। মৃত্যুকেও যে এমন গৌরবান্বিত করে রাখা যায়, এখানে না এলে সত্যিই সেটা বুঝতে পারতাম না। লালমোহনবাবু অনেকক্ষণ ধরেই কিছু বলবার জন্য উসখুস করছিলেন। এবার সুযোগ পেয়েই বলে উঠলেন, মশাই, এই দৃশ্য তো ভুলবার নয়। আমাদের এথিনিয়ামের বৈকুণ্ঠ মল্লিক কি লিখে গেছেন শুনুন। অহো, কি অনির্বচনীয় এই শ্বেত শুভ্র সৌধ, নীলাভ গগন পটে যেন একটি অশ্রুবিন্দু, যমুনা নদীর তীরে কত ইতিহাসের ভিড়ে বহন করিছ তুমি সৌন্দর্যের শ্রেষ্ঠ নিশানখানি। ব্রিলিয়ান্ট। তবে এই অশ্রুবিন্দু ব্যাপারটা রবি ঠাকুরের থেকে ধার করা বলে মনে হচ্ছে। কি বলছেন ফেলুবাবু? লোকটার পাণ্ডিত্য নিয়ে কিন্তু কোনো কথাই হবে না। নিশ্চয়ই। বলে ফেলুদা আশেপাশের মিনারগুলো দেখার জন্য এগিয়ে গেল। ভাগ্যিস মিস্টার সাক্সেনা একটু দূরে ছবি তুলছিলেন, নইলে এ কবিতার মানে জিজ্ঞেস করলে সেটার হিন্দি অনুবাদ স্বয়ং বৈকুণ্ঠ মল্লিক ছাড়া আরও কারো পক্ষে সম্ভব হতো বলে মনে হয় না। ঘুরতে ঘুরতেই মিস্টার সাক্সেনার মুখে আরও অনেক তথ্য শুনলাম। এক সময় শাহজাহান নাকি ঠিক এই রকমেরই আরও একটি সৌধ কালো পাথরে যমুনার অপর পাড়ে বানাতে চেয়েছিলেন, যেখানে তার নিজের সমাধি থাকবে, এমনটাই মনস্থির করেন। শেষ পর্যন্ত অর্থনৈতিক অবস্থার কথা ভেবে ছেলে ঔরঙ্গজেব সেটা হতে দেয়নি। সে যাই হোক, এটা বেশ বুঝতে পেরেছিলাম যে মোঘলদের মতো মৃত্যুকে সেলিব্রেট বোধহয় আর কেউ করেনি। সকালে ঘুম থেকে উঠেই দেখি হোটেল থেকে বেডটির সাথে একটা ইংরেজি কাগজ দিয়ে গেছে। শুনলাম বললে নাকি বাংলা কাগজও পাওয়া যাবে,
তবে সেটা সন্ধেবেলা। ইতিমধ্যেই ফেলুদা যোগব্যায়াম সেরে শেভিং টেভিং করে সারাদিনের জন্য একদম রেডি। আজ আর কোথাও তেমন যাওয়ার ছিল না, স্রেফ বিশ্রাম। চায়ের পেয়ালাটা নিয়ে সোফায় বসতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ল। খুলে দেখি জটায়ু হন্তদন্ত হয়ে ভেতরে এসে ঢুকলেন। বললেন, ও মশাই, দাড়ি কামানোর ব্লেড নেই যে। কাল ভাবলাম ফেরার সময় কিনে নেব, বেমালুম ভুলে মেরে দিয়েছি। ঠিক আছে, আজ বেরোলে নিয়ে নেবেন। আপাতত এটা দিয়ে কাজ চালান। বলে একটা একদম নতুন উইলকিনসন ব্লেড ফেলুদা বার করে দিল। সেটা নিয়ে একটা মস্ত বড় থ্যাংক ইউ জানিয়ে সবে দরজার কাছ অবধি পৌঁছেছেন ভদ্রলোক, ফেলুদা হঠাৎ সে কি বলে প্রায় চেঁচিয়ে উঠতেই ভদ্রলোক থমকে দাঁড়ালেন। আমিও হকচকিয়ে গেছি। দেখি ফেলুদার মুখে ভ্রুকুটি, চোখ খবরের কাগজের একটা বিশেষ জায়গায় আটকে গেছে। আমি আর লালমোহন বাবু সমস্বরে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? কি হয়েছে? ফেলুদা গম্ভীর মুখে বলল, কাল রাত থেকে মিস্টার বর্মন মিসিং, কাগজে দিয়েছে। কি ব্যাপার? কিডন্যাপ নাকি? ভদ্রলোককে পই পই করে বলেছিলাম একটু সাবধানে থাকতে। ওভার কনফিডেন্স হলে যা হয়, শেষমেশ আমার আশঙ্কায় সত্যি হলো। না, নিশ্চিন্ত আর থাকা গেল না রে তোপসে। সত্যি যেভাবে ওনার গবেষণার কথাটা বলে বেড়াচ্ছিলেন, তাতে যে কেউ সেটা হস্তগত করতে এমন ঘটনা ঘটাতেই পারে। আসল উদ্দেশ্য যদি গবেষণার কাগজপত্র হাত করা হয়, তাহলে মোটেই আশ্চর্য হব না। ফেলুদা দেখলাম উত্তেজিতভাবে পায়চারি করছে। লালমোহন বাবু নিজের ঘরে যাবার জন্য তোড়জোড় করতেই ফেলুদা বলে উঠল, আপনার রেডি হতে আর কতক্ষণ? চটপট তৈরি হয়ে নিন। তোপসে, তুইও রেডি হ, বেরোতে হবে। মানে কোথায় যাবে? বর্মন তো দিল্লিতে, ওনার তো আজ সকালে আগ্রা আসার কথা ছিল। হ্যাঁ, কিন্তু কাগজে দিয়েছে ওনার কাজ মিটে যাওয়ায় গতকাল বিকেলে আগ্রা চলে আসেন। উঠেছিলেন হোটেল ক্লার্কে, তারপর সন্ধে থেকে বেপাত্তা। ব্যাপারটা বেশ ফিসি লাগছে, এক্ষুনি আসছি বলে নিজের ঘরে চলে গেলেন। ততক্ষণে ফেলুদা ইন্টারকম থেকে রিসেপশনে ফোন নাম্বার ডায়াল করতে ব্যস্ত হয়ে পড়েছে। हेलो, रूम नंबर 201 से बोल रहे हैं। प्लीज अरेंज अ कार फॉर अस, अभी निकलना है। আমার বুকটা এবার দূর দূর করছে। তাহলে কি ছুটি কাটানোর পর্ব শেষ? এবার কি তাহলে রহস্য ধাবনের পালা? গাড়িতে হোটেল ক্লার্ক যেতে মিনিট 15 মতো লাগলো। দেখলাম বেশ ছিমছাম হোটেল, আয়তনে আমাদের আগ্রা হোটেল থেকে একটু বড়ই হবে। হোটেলের গেটটা দিয়ে প্রবেশ করতেই দেখলাম প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে। একজন বিখ্যাত সায়েন্টিস্টের এভাবে গায়েব হয়ে যাওয়া নিয়ে শোরগোল কম হলেই বরং আশ্চর্য হতাম। ফেলুদা রিসেপশনের দিকে যেতেই একজন পুলিশ অফিসার বাধা দিয়ে হিন্দিতে জিজ্ঞাসা করলো, হ্যালো স্যার, এক্সকিউজ মি, আপনারা কি এই হোটেলেরই? না, তবে মিস্টার বর্মনের সাথে আমাদের আগে পরিচয় হয়েছিল। আসলে আজকের কাগজের নিউজটা দেখেই এখানে এলাম, আর এরা আমার সাথেই আছেন। বলে ফেলুদা আমাদের দেখালো। অফিসারটি ভ্রু কুঁচকে আছে দেখে ফেলুদা এবার নিজের ভিজিটিং কার্ডটা দিল। সেটা দেখে উনি অবাক হয়ে জানতে চাইলেন, प्राइवेट इन्वेस्टिगेटर फ्रॉम कलकत्ता। अच्छा, मैं गलत ना हूँ तो আপনি কি বেনারসে মোগনলাল মেঘরাজের কাছটায়? আগে হ্যাঁ, আর ওখানকার মিস্টার তিওয়ারির সাথে আমার আলাপ আছে। ওরে বাবা, আপনি তো ফেমাস আদমি আছেন। আমি ইন্সপেক্টর পবন দেসাই। বেনারসে আপনি আমায় দেখে থাকবেন, তখন আমি ওখানকার সাব ইন্সপেক্টর ছিলাম। নাইস টু মিট ইউ স্যার এগেন। এখানে 1 মাস হলো বদলি হয়ে এসেছি, আর এসেই দেখুন এরকম। ঠিক কি হয়েছিল বলুন তো, মানে কিভাবে হলো এরকম? দেশাই এবার আস্তে আস্তে সব ঘটনাই মোটামুটি বললেন। ডক্টর বর্মনের আজকে সকালে এই হোটেলে চেক ইন করবার কথা ছিল, কিন্তু কোনো কারণে একটু আগেই চলে আসেন। কেন
সেটা এখনো জানা যায়নি। তারপর সন্ধ্যায় নিচের লনের কাজটায় একটু ঘোরাঘুরি করেন, বেয়ারাকে চা অর্ডার করে নিজের ঘরে যান। তারপর থেকে আর নো ইনফরমেশন। সব শুনে ফেলুদা গম্ভীরভাবে শুধু একবার আই সি বলে একটা চারমিনার ধরালো। আমি আর লালমোহন বাবু এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে ফেলুদা আর পবন দেশাইয়ের কথাবার্তা শুনছিলাম। হঠাৎ আমার জামার আস্তিনটা খামচে ধরে লালমোহন বাবু ফিস ফিস করে বললেন, কি বুঝছো ভাই তপেশ? মনে হচ্ছে কিডন্যাপ। সম্ভবত রিসার্চের কাগজপত্রগুলো হাতানোটাও একটা কারণ হলেও হতে পারে। এর পিছনে কোনো আন্তর্জাতিক চক্র নেই তো? শুনেছি এসব রিসার্চের গণ্ডি দেশ ছাড়িয়ে বিদেশেও চলে যায়। তেমন হওয়াটা কিন্তু একদমই আশ্চর্যের কিছু নয়। তবে একটা ব্যাপার নিশ্চিন্ত, তোমার দাদা যখন কেসটা নিয়েছেন এর শেষ দেখে ছাড়বেন। শোনো, আমাদেরও কিন্তু চোখ নাক কান খোলা রাখতে হবে। তারপর জটায়ু এমন একটা বিজ্ঞের মতো অঙ্গভঙ্গি করে চারপাশটা দেখতে লাগলেন, তাতে সম্ভ্রমের বদলে হাসি বরং আমার পেয়ে গেল। তবে এটা ঠিক, ব্যাপারটা সত্যিই বেশ রহস্যজনক। জানি না অদৃষ্টে কি লেখা আছে, তবে মন বলছে গন্ডগোলের এই তো সবে শুরু, এখনো দিল্লি অনেক দূর। ফেলুদার সাথে আমি আর জটায়ু ডক্টর বর্মনের ঘরে এলাম। হোটেলের 3 তলায় ঘরখানা রয়েছে, সাথে পবন দেশাই। পরে জেনেছিলাম এই ঘরগুলোকে নাকি সুইট বলে। ঘর দেখে অবশ্য বোঝবার কোনো উপায় নেই যে এত কিছু ঘটে গেছে। বিছানাপত্র একদম পরিপাটি অবস্থায় সাজানো রয়েছে, অন্যান্য সামগ্রীতেও হাত দেওয়া হয়নি। ডক্টর বর্মনের জিনিসপত্রের মধ্যে একটা বড় স্যুটকেস পাওয়া গেল। তা থেকে জামা কাপড় ছাড়া আর বিশেষ কিছুই সেরম বেরোলো না। সেটা এর আগে পর্যন্ত খোলা হয়নি। বেড সাইড টেবিলে 2-3টে ম্যাগাজিন পড়ে রয়েছে। ফেলুদা একবার চারিদিকটা দেখে নিয়ে পবন দেশাইকে জিজ্ঞাসা করলো, হোটেলের লোকজনদের কি জেরা কমপ্লিট? हाँ सर, लेकिन अब चाहे तो फिर से आप पूछताछ कर सकते हैं। না না, ঠিক আছে, আর দরকার নেই। শুধু যে বেয়ারার সাথে শেষ কথা হয়েছিল বর্মনের, তার সাথে একটু দরকার আমার। ওকে স্যার। স্যার আপনি এ ঘরে বসেন, আমি এখনই ওকে ডেকে আনাচ্ছি। বলে বাইরে একজন কনস্টেবলকে বেয়ারাটির উদ্দেশ্যে খবর পাঠালেন। ফেলুদা বেডসাইড টেবিল থেকে 2টো ম্যাগাজিন তুলে দেখছিল। এবার পবন দেশাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, দিল্লির এক জুয়েলারি ব্যবসায়ী যোগিন্দর রাঠোর, ওর সম্পর্কে একটু খোঁজ খবর লাগবে আমার। কি ব্যাপার স্যার? बर्मन का साथ इनका कोई कनेक्शन था क्या? সেটাই দেখতে হবে। আসলে ট্রেনে একসাথে এসেছিলাম। বর্মনের কাজের ব্যাপারে বেশ ইন্টারেস্টেড দেখেছিলাম ওনাকে। ইনফ্যাক্ট পারলে ওখানেই ওনার সাথে ফর্মুলা নিয়ে ডিল করে বসেন, তাই আর কি। समझ गया স্যার, আমি এখনই খোঁজ লাগাচ্ছি। और कुछ স্যার? না না, আপাতত এইটুকুই। ইতিমধ্যে বেয়ারা ছেলেটি এসে দাঁড়িয়েছে। বয়স বড় জোর 20-22 বছর হবে। বেশ লম্বা, ছিপছিপে গড়ন, মুখে একটা কাঁচুমাচু ভাব। মনেই হচ্ছে এর আগে বেশ ভালো রকমের জেরা করা হয়েছে, তারপর আবার জিজ্ঞাসাবাদের পাল্লায় পড়তে হবে ভেবে বেশ কুঁকড়ে আছে। বেজার মুখ করে সে বলল, मैं कुछ नहीं जानता साहब, मैंने कुछ नहीं किया। ইন্সপেক্টর দেশাই এবার একটু ধমক দিয়ে বললেন, এই ফালতু না বকে, স্যার जो पूछ रहा है उसका जवाब दे। তোমার নাম? जी শাহনাজ হুজুর। আচ্ছা, কাল যে ভদ্রলোক এসেছিলেন তার ব্যাপারে কিছু বলো তো, মানে কথাবার্তা হয়েছিল তো? वो तो बड़ा आदमी था साहब, लेकिन बहुत अच्छा आदमी। ज्यादा बात नहीं किया, मुझे याद है वो थोड़ा जल्दी में थे। বাবা, এত কিছু মনে আছে তোমার?
साहब अच्छा टिप्स दिया था। সে তো বুঝতেই পারছি। আচ্ছা, শাহানাজ যে বড় আদমি ছিল জানলে কি করে? रूम के अंदर भी सूट पहन के बैठे थे, इसीलिए मुझे ऐसा लगा। সে কি রুমের মধ্যে কেন? वो तो मुझे नहीं पता था साहब, मुझे एक बार रूम के अंदर डिनर लगाने को बोला। मैं वैसे ही डिनर लेके गया तो देखा कि वो रूम में नहीं थे, दरवाजा भी लॉक नहीं है। আই সি। আচ্ছা, তখন কটা হবে কিছু মনে আছে? और 9 बजे। আর কিছু অস্বাভাবিক দেখেছিলে? नहीं साहब, अल्लाह कसम और कुछ नहीं जानता। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। जी हुजूर। বলে এগিয়ে গিয়েও দরজার কাছে একবার থেমে গেল। বলল, साहब एक ठो बात, वो सर एक गाड़ी का इंतजाम करने के लिए मुझे बोले थे। গাড়ি? কখন বলেছিল এটা? इवनिंग के टाइम, वो 6:30 होगा। এটা শুনেই পবন দেশাই প্রায় চেঁচিয়ে উঠল। अरे ये बात पहले क्यों नहीं बताया तूने? साहब हमने पूछा ही नहीं। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আর শোনো, যদি কিছু পরে মনে পড়ে এই পুলিশ সাহেবকে জানিও। শাহানাজ চলে যেতেই পবন দেশাই বলল, স্যার দেখলেন কেমন সিয়ানা ছেলে? আপাতত একটু চোখে চোখে রাখুন, তবে আমার মন বলছে রহস্য আরো অনেক গভীর, বুঝলেন? আপনি বর্মনের ব্যাপারেও একটু খোঁজ খবর লাগান, তেমন কিছুই জানা নেই ওনার সম্বন্ধে। ওকে স্যার, আমি এখনই সোর্স লাগিয়ে দিচ্ছি, বহুত জলদি সব খবর পাবেন। ভেরি গুড, থ্যাংক ইউ। তেমন কিছু জানতে পারলে খবর দেবেন। ও শিওর স্যার। তবে এক বাত বলু, তবে আপনিও প্যারালালি ইনভেস্টিগেশন চালিয়ে যান না স্যার। আপনি সঙ্গে থাকলে এই কেস অনেক জলদি সলভ করতে পারবো আমরা, আর আমারও আপনার সঙ্গে কাজ করার ফির মৌকা মিলেগা স্যার। বলে হে হে করে একগাল হাসলেন ভদ্রলোক। একেই মোটাসোটা লোক দেশাই, হাসলে সারা শরীরটাই কেমন যেন কাঁপতে থাকে। নিশ্চয়ই। বলে ফেলুদা ঘর থেকে বেরোতে যাবে, হঠাৎ কি একটা দেখে ঝুঁকে টেবিলের তলা থেকে ফেলুদা কিছু একটা বার করলো। দেখি একটা কাগজের টুকরো, সেটা খুলতে দেখা গেল কিছু নম্বর, আর তার সাথে দুটো ইংরেজি অক্ষর তার উপর লেখা রয়েছে, N2720 E7795। এটা আবার কি? সবাই মিলেই দেখলাম, কিন্তু কেউ কিছুই বুঝতে পারলাম না। জটায়ু ফস করে বলে বসলো, এটা কোনো ফর্মুলা নয় তো? সায়েন্টিস্টের গোপন রিসার্চের কিছু? ফর্মুলা বা রিসার্চের কিছু হলে এরকম কাগজের টুকরোতে কেউ লিখে রাখবে না লালমোহনবাবু, এটা অন্য কিছুর সংকেত। তারপর পবন দেশাইয়ের দিকে ফিরে বলল, আপাতত আমি এটা রাখছি, পরে আপনাকে ফেরত দিয়ে দেব। ও শিওর, আপনি আরামসে রাখুন। বলে পবন দেশাই এবার ফেরার রাস্তা ধরলেন। হোটেলে ফেরার পর সারাটা দিন ফেলুদা থম মেরে বসে রইল। মাঝে মধ্যেই উঠে পায়চারি করছে, আর একের পর এক সিগারেট ধ্বংস করে যাচ্ছে। আগের চেয়ে ধূমপান অনেকটা কমিয়ে দিল, খুব বেশি চিন্তা করলে ও একটা সিগারেট না ধরিয়ে একেবারেই পারে না। শেষে ডিনার টেবিলে লালমোহনবাবু আর থাকতে না পেরে বলে উঠলেন, এটা কিন্তু ঠিক না ফেলুবাবু, কিছু তো হিন্ট ছাড়ুন। আরে বাবা, আমরাও একটু মাথা খাটাতেই পারি, মানে আপনি চাইলেই অবশ্যই। এখনো তো ধোঁয়াশা সবটাই লালমোহনবাবু। দেশাইয়ের কাছ থেকে কিছু তথ্য না পেলে কিছুই ডিসাইড করতে পারছি না। তা না হয় বুঝলাম, কিন্তু একটা ব্যাপারে অদ্ভুত লাগছে। এই গাড়ির ব্যাপারটা কি মশাই? কোথায় বেরোচ্ছিলেন উনি? সেটা হতেই পারে, কোনো দরকার ছিল হয়তো। তবে সন্ধে থেকে মাত্র ঘন্টা 2-2.5 মধ্যে গায়েব হলেন কিভাবে? যদি গাড়ি এসেও থাকে আর কেউ না দেখে থাকে ওনাকে বেরোতে, তবে প্রশ্ন হলো উনি উধাও হলেন হোটেলের বাইরে থেকে নাকি ভেতর থেকে? হাইলি সাসপিসিয়াস। বলে শুরুত করে মাংসের হাড়টা লালমোহনবাবু একবার চুষে নিলেন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বেয়ারা শাহানাজ যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ? হতেও তো পারে যে ও মিথ্যে বলছে, ও নিজেও তো এসবের সাথে জড়িত থাকতে পারে। কিছুই আশ্চর্যের নয়।
তবে সেটা দেখে মনে হলো না। এসব করলে সে আর এ তল্লাটে থাকতো না, গা ঢাকা দিয়ে পড়তো। বুঝলাম রহস্যের জাল বেশ ভালো মতোই বিস্তার করেছে, এত সহজে সমাধান হবে না। এখন ফেলুদা কি করবে আমি জানি। চুপচাপ বসে ভাববে আর একের পর এক চিন্তা সূত্র গেঁথে সম্ভাব্য সমাধানগুলো ছেঁকে নেবার চেষ্টা করবে। আমিও অনেক রাত অবধি অনেক কিছুই ভাবলাম, কিন্তু মাথায় কিছুই এলো না। ঘুমোবার আগে দেখলাম ফেলুদা নিজের নোটবুকে কি সব যেন হিজিবিজি লিখছে। আগ্রায় প্রায় দিনেক হয়ে গেল, এখনো অবধি আগ্রা ফোর্ট আর তাজমহল বাদ দিয়ে আর কোথাও যায়নি। এখান থেকে 30 মাইল দূরে ফতেপুর সিকরি বা 10 কিলোমিটারের মধ্যে সিকান্দ্রা বলে একটা জায়গা আছে, যেখানে আকবরের সমাধি রয়েছে। এসবের কিছুই দেখা হয়নি। বর্তমান পরিস্থিতিতে ফেলুদাকে বলাও যাবে না। যে কেসটা ও নিজে থেকেই নিয়েছে সেটার জন্যই ও এখন সর্বক্ষণ ভেবে যাবে। আমরাও বেড়ানোর চেয়ে এই মিস্টার বর্মনের মিসিং হয়ে যাওয়া নিয়েই বেশি চিন্তিত। এমনকি একদিন পরেও মুক্তিপঞ্চে কোনো ফোন বা চিঠি এলো না দেখে যার পর নাই অবাক হয়েছি। সকালে ব্রেকফাস্ট টেবিলে এসব কথাই 7-5 ভাবছি, এমন সময় হঠাৎ করেই জিৎ সাক্সেনার আগমন। উনি এসেই ফেলুদাকে গুড মর্নিং জানালেন, তারপর আক্ষেপের সুরে বললেন, अरे हेलो सर, गुड मॉर्निंग। वैसे गुड मॉर्निंग तो होना नहीं चाहिए, इट्स अ वेरी बैड मॉर्निंग इंडीड। आई जस्ट गॉट द न्यूज़ ऑफ मिस्टर साइंटिस्ट। सो सैड, अचानक से गायब हो गया। ये कैसे हुआ कुछ पता भी नहीं चला। কিন্তু কোত্থেকে খবর পেলেন? अरे न्यूज़पेपर में। अब मैं तो सुन के पूरा स्टन्ड हो गया। আমি বলেছিলাম ওনাকে সাবধান হতে, লেকিন উনি শুনলেন না আমার কথা। আমি কি করতে পারে। তা আপনি কি এটা নিয়েও কোনো স্টোরি করবেন নাকি? अरे नहीं नहीं नहीं, सब चीज़ लेके थोड़ी ऐसे नहीं होता है सर। वैसे करने से भी माने मंद होतो ना, माने वो एक एक्सक्लूसिव व्यापार होतो, लेकिन ये ऐसे ठीक नहीं लगता। কিন্তু কি জানেন, আমি ওনাকে মানে বলেছিলাম পেলে সে। যাই হোক, এমনি আস করলাম মিস্টার মিত্তর, ऐसे-ही। বলে ফেলুদা চুপ করে একটা আর্টিকেল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। খানিকক্ষণ চুপ করে থেকে মিস্টার সাক্সেনা বললেন, তো একটা কথা বলবো, আই ওয়াজ কোয়াইট শিওর আপনি এই কেসটা নেবেন। এবার সত্যিই আমাদের অবাক হওয়ার পালা। লোকটা বলে কি? আবারও উনি বলে চললেন, আরে একজন ডিটেকটিভ থাকতে তার নাকের ডগা দিয়ে এরকম কেউ গায়েব হয়ে যাবে আর ডিটেকটিভ সাহেব চুপ করে বসে থাকবেন, সেও কেউ কোনো হয় নাকি? নাই নেই, আপনাকে তো এই কেসটা নিতেই হতো মিস্টার মিত্তর। বাবা, আপনি তো সবই জানেন দেখছি। বলছিলাম কিছু বুঝতে পারলেন? मतलब कौन ये सब किया? आप डिटेक्टिव है, ऐसे ही पूछ रहा हूँ। কিছু বুঝতে পেরেছেন কি আপনি এখনো? সেসব বলার সময় এখনো আসেনি মিস্টার সাক্সেনা। লোকটা এমনভাবে কথা বলছিল ফেলুদার সাথে, আমার ঠিক ভালো লাগলো না। কেমন যেন ছোঁড়া ছোঁড়া কথাগুলো। তারপর হঠাৎ করেই প্রসঙ্গ বদল করে লালমোহন বাবুর দিকে চেয়ে প্রশ্ন করল, ও বাই দ্য ওয়ে, फतेहपुर से गए थे आप लोग? ना माने जाएगा भाबा था, এখন नहीं हुआ। আরে ডোন্ট ওয়ারি, আমি বাংলা একটু আধটু বুঝি তো। একসাথে গেলেই তো হয়, আমি भी যাবো তো চলেন একসাথে যাওয়া যাক নাকি? হ্যাঁ, আমি ফেলুদার দিকে তাকাতেই ও বলল, সেই ভালো, তোরা বরং একটু বাইরে থেকে ঘুরে আয়, ফ্রেশ এয়ারেরও দরকার আছে। সে কি? আর আপনি? ফেলুদা বলল ওর নাকি দরকারি কয়েকটা ফোন আসতে পারে, তাই আর ও যাবে না। অগত্যা ঠিক হলো আমি, লালমোহনবাবু আর জিৎ সাক্সেনা 3 জনই বেরোবো। হোটেল থেকে গাড়ি বলে দেওয়া হলো। আমার মনটা কেমন খচখচ করছিল। একে তো এই সাক্সেনাকে আমার বেশ ঝানু লোক বলে মনে হয়, আর ফেলুদার ভুরুটা সাংঘাতিকভাবে কুঁচকে আছে। সেটা কি কোনো সূত্র পাবার ইঙ্গিত নাকি অন্য কিছু? বেরোবার আগে
ফেলুদা আমায় আড়ালে ডেকে বলল, শুধু একটু চোখ কান খোলা রাখিস খালি। বুঝলাম ও নির্ঘাত কোনো হিন্ট পেয়েছে। এখন ঠিক বলতে চাইছে না, বোধহয় একটু একা বসে গভীরভাবে ভাবতে চায়। তাই আর দেরি করলাম না, আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। ফতেহপুর সিকরি যেতে প্রায় ঘন্টাখানেক লাগলো। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, অবশ্য 1 ঘন্টার কমই লাগার কথা। যতই এগোই চারপাশে কেমন একটা যেন রুক্ষ ভাব বিরাজ করছে। রাস্তার দুধারে কাঁটা গাছের মতো সব ঝোপ জঙ্গল দেখলাম। তাই দেখেই হয়তো লালমোহনবাবু বলে উঠলেন, আচ্ছা, এদিকে উট পাওয়া যায়? ধ্যাৎ, সে তো রাজস্থানে, এ তো উত্তরপ্রদেশ, এদিকে উট দেখার চান্স খুব কমই আছে। না, আসলে অনেক কাটা ঝোপ দেখছি তো, তাই আর কি। আসলে এদিকটা আগ্রার মেন শহর থেকে অনেকটাই আলাদা রকমের। বোধহয় রাজস্থানের কাছাকাছি এসে পড়াটাই এর আসল কারণ। ম্যাপ বলছে রাজস্থানের বর্ডার এখান থেকে খুব বেশি দূর নয়। সঠিক হিসাবটা দিলেন মিস্টার সাক্সেনা। এতক্ষণ জটায়ুর কথা শুনে মিটিমিটি করে খালি হাসছিলেন। এবার ভাঙা ভাঙা বাংলায় বললেন, রাজস্থান বর্ডার ফতেপুর সিকরি থেকে মাইল 8 মাইল হবে, খুব বেশি দূর নয় এখান থেকে। লালমোহনবাবু এতক্ষণ বাইরের দিকে তাকিয়েছিলেন, এবার বললেন, আশ্চর্য জায়গা। বেনারসে যেমন ভক্তিভাব জেগে ওঠে, এখানেও মোগলদের মাঝে বেশ একটা আলাদা জোশ লাগছে। এরকম জায়গা যদি প্রখর রুদ্রকে এনে ফেলতে পারতাম। তাই নাকি? তা গল্পের প্লট কি রেডি নাকি? না, এখনো ফাইনাল হয়নি, ভাবছি এখন। তবে একটা জুৎসই নাম ঠিক করে ফেলেছি, শুনবে? বলুন। জটায়ু এবার একটু গলা খাঁকড়িয়ে চোখটা প্রায় আধবোজা অবস্থায় এনে তারপর বলে উঠলেন, আগ্রায় ব্যাঘ্র গর্জন। আমি তো শুনেই বিষম খেলাম। বললাম, আগ্রায় বাঘ কিভাবে আসবে? মানে যা হোক, কিছু একটা বললেই হলো নাকি? উনি বেশ দৃঢ়ভাবে বললেন, কেন আসবে না? আকবর, শাহজাহান, রানা প্রতাপ কিংবা ঔরঙ্গজেব, এরা তো সবাই এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। এদের বীরত্ব কিছু কম নাকি? আহা তপেশ, ইতিহাস পড়নি? বুঝলাম এখন ভদ্রলোক পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। এক লহমায় 500 বছরের ঘটনাক্রমকে একসাথে এখানে এনে ফেলে তারপর আবার রাজস্থানের রয়্যাল বেঙ্গল টাইগারের উপমা খুঁজে আনা, এ একমাত্র জটায়ুর পক্ষেই সম্ভব। ফতেহপুর সিকরির প্রবেশের মুখেই বিখ্যাত বুলন্দ দরওয়াজা রয়েছে। প্রায় 150 ফুট উঁচু মুঘল সাম্রাজ্যের এক ঐতিহাসিক নিদর্শন। ভেতরটা গঠনগতভাবে অনেকটা আগ্রা ফোর্টের মতোই দেখতে। আকবর মহল আর যোধাবাইয়ের মহল প্রভৃতি নানা মহলের ধাঁচটা প্রায় একরকম। ভেতরে আবার একটা তুলসী মঞ্চ চোখে পড়ল। আকবর তার রাজপুত রানীদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা করে দিয়েছিল। অমুসলিমদের যাবতীয় আচার প্রথা ইত্যাদি নির্বিঘ্নে হতো। কখনোই জোর করে কারোর ওপর ধর্মের বোঝা চাপিয়ে দেয়নি। মিস্টার সাক্সেনা সবই এক এক করে বুঝিয়ে দিচ্ছিলেন। এই জায়গাটা আগে নাকি রাজপুতদের ছিল। আকবর তাদের বিপক্ষে বিজয় অর্থাৎ ফতেহ হাসিল করে এই জায়গায় এই ফোর্ট নির্মাণ করেন। সেই থেকেই ফতেহপুরের নামকরণ। গাড়িতে আস্তে আস্তে এসব তথ্যই খালি মিস্টার সাক্সেনার কাছে শুনছিলাম। এখন সব দেখছি আর বিমুগ্ধ হয়ে যাচ্ছি। বিস্ময়করই বটে।
একটু পরেই লালমোহনবাবু আবিষ্কার করলেন মিস্টার সাক্সেনাকে নাকি আর দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও। আরে, এই তো একটু আগেও ছিলেন, গেলেন কোথায়? একটু এদিক ওদিক দেখছি, হঠাৎ আমার পিঠে আলতো একটা হাতের চাপ পড়তেই আমি দেখলাম জটায়ু কিছু একটা দেখে যেন চুপ করে রয়েছেন। কিছু বলার আগেই আমাকে একটু আড়ালে টেনে নিয়ে গেলেন। তারপর ফিস ফিস করে বললেন, সাক্সেনাকে আমার মোটেও সুবিধে লাগছে না ভাই তপেশ। কেন বলুন তো, কি করলো আবার? ওই দেখো, বলে আঙুল দিয়ে একটু দূরে দেখালেন। মিস্টার সাক্সেনা এখন আর একা নেই, আর একজন সানগ্লাস পরা লোক এসেছে। তার সাথেই সে কথা বলছে। তার হাতে একটা অ্যাটাচি কেস। সাক্সেনা উত্তেজিতভাবে কিছু একটা বলার চেষ্টা করছে। আমরা যেখানে রয়েছি সেখান থেকে সাক্সেনার দূরত্ব বড়জোর 100 গজের মতো হবে। কথাবার্তা বিশেষ বুঝতে পারছিলাম না। এই দ্বিতীয় লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছিল। কোথায় যেন দেখেছি এনাকে। হ্যাঁ, হঠাৎ করে আমার মনে পড়ে গেল, ডক্টর বর্মনকে যে 2-3 জন ছাড়তে এসেছিল, এ তো তাদেরই একজন। কিন্তু তাদের সাথে সাক্সেনার যোগাযোগ কি করে হলো? তার মানে কি সাক্সেনাই অলক্ষ্যে কলকাঠি নাড়ছে? ওই কি তাহলে আসল কালপ্রিট? কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় জটায়ু বলে উঠল, একবার যাবে নাকি ভাই? কোথায়? আরে, লোক দুটো কি বলছে জানলে সেই মতো তোমার দাদাকে একটু খবর দেওয়া যেত। আরেকটু এগিয়ে দেখি না কি বলছে ওরা। ব্যাপারটা কিন্তু খুব রিস্কি হয়ে যাবে লালমোহন বাবু, যদি ওরা দেখে ফেলে। আরে, আমরা তো ট্যুরিস্ট, এদিক ওদিক ঘুরে দেখতেই পারি। তেমন হলে ম্যানেজ করে নেব। এসো না তুমি আমার সঙ্গে। বলে উনি গটগটিয়ে চলতে লাগলেন। আমিও বাধ্য হই ওর পিছু নিলাম। পূর্ব অভিজ্ঞতা থেকে জানি গন্ডগোল হলে শেষ পর্যন্ত আমাকেই ম্যানেজ করতে হবে। তাও কৌতূহল আমারও কিছু কম হচ্ছিল না। তাই ভাবলাম গিয়েই একবার দেখি না। সামনেই শ্বেত পাথরের একটা দরগা। এটাকেই মঈন চিস্তির দরগা বলা হয়, যেখানে পুত্র কামনার জন্য আকবর প্রার্থনা করেছিল বলে কথিত আছে। তার পাশেই একটা নির্জন মতো জায়গা, চারদিকে পাথর ছড়ানো। আমরা চুপিসারে সেখানে গিয়ে দাঁড়ালাম। দরগার আড়াল থেকে পরিষ্কার শুনতে পাচ্ছি সাক্সেনা আর ওই সানগ্লাস পরা লোকটার কথাবার্তা। কিন্তু এ কি, কথাবার্তা তো সম্পূর্ণ বাংলায় চলছে। সাক্সেনার কথাবার্তায় না আছে কোনো হিন্দি টান বা না আছে কোনো জড়তা। তার মানে আমি আর লালমোহন বাবু একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলাম। দুজনেই তাজ্জব বনে গেছি পুরোপুরি। তাহলে এতদিন ধরে জিৎ সাক্সেনা অবাঙালির ভেগ ধরে রয়েছে? পুরোটাই তাহলে নিখুঁত অভিনয় ছাড়া আর কিছুই না। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি আর লালমোহন বাবু। সাক্সেনা যে ঝরঝর করে বাংলা বলবে তা ভাবতেই পারিনি। কিন্তু খামোকা ভেগ ধরবার প্রয়োজন পড়লো কেন, সেটা আর একটু এগিয়ে না দেখলে বুঝতে পারবো না। অতি সন্তর্পণে আমরা দুজনে অগ্রসর হলাম। এবার স্পষ্ট শুনতে পাচ্ছি সাক্সেনা অন্য যে লোকটি সানগ্লাস আর স্যুট পরে রয়েছে তাকে বলছে, তুমি তাহলে নিশ্চিত এ ব্যাপারে? একদম, আমি যা বলছি এর এক বর্ণ মিথ্যে নয়। আপনি শুধু রেডি থাকবেন, প্ল্যানের কোনো চেঞ্জ নেই। কিন্তু তুমি তো বলে পরশু, তাহলে একদিন কমলো কেন? সেটা আমি জানি না, বোধহয় ওপর থেকে অর্ডার এসেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করতে হবে। আরে, আমি কাগজপত্র কবে পাবো? আই ওয়ান্ট ডকুমেন্টস, ওটাই কিন্তু আসল। ওসব নিয়ে নো টেনশন, শুধু ঝামেলা হলে আপনাকে সেটা সামলাতে হবে, এটা খালি মনে রাখবেন। ডোন্ট ওয়ারি, তুমি তোমার পারিশ্রমিক পুরোটাই পাবে। আমি শুধু আমার কাগজ চাই, ব্যাস। এর জন্য যা পারিশ্রমিক লাগবে তুমি পেয়ে যাবে। ওকে ওকে স্যার, কাল তাহলে আঙ্গুটি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আরে
আশেপাশের ছড়ানো পাথরগুলোর মধ্যে অনেকগুলো আলগাভাবে পড়েছিল। তারই একটাতে পা লেগে একটু বেকায়দায় পড়ে গেলেন জটায়ু। সেই শব্দেই হঠাৎ ওদের কথোপকথন থেমে গেল। দ্বিতীয় লোকটি সঙ্গে সঙ্গে হাওয়া। মিস্টার সাক্সেনা হনহন করে এগিয়ে এলেন। अरे गिर गया क्या मिस्टर गांगुली? हैं? ये क्या हुआ? নির্বিকার ভাবেই হিন্দিতে প্রশ্ন করলেন। জটায়ু ঘাবড়ে গিয়ে হিন্দি আর বাংলা মিশিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন। আমি শেষমেশ বুঝিয়ে বললাম, না আসলে এদিকেই ঘুরছিলেন, মিস্টার গাঙ্গুলি বোধহয় হোঁচট খেয়ে গেছেন, তাই তো? এই বলে আমি পুরো ব্যাপারটা ম্যানেজ করার জন্য জটায়ুর দিকে চোখ টিপলাম। উনিও মুখ দিয়ে হাসির সাথে বিস্ময় আর ভয় মেশানো একটা অদ্ভুত শব্দ করে আমাকে সায় দিলেন। মিস্টার সাক্সেনা বললেন, आई सी। তো ঘোরাঘুরি তো ভালোই হলো, তো এবারে কি ফেরার রাস্তা ধরা যাক নাকি? আসলে ও আমার কিছু কাম ইয়াদ আ গিয়া, হোটেলে ফিরে সারতে হবে, তো এখন গেলে ভালো হতো আর কি। যাওয়া যাক। হ্যাঁ সেই ভালো, এদিকে তো সবই মোটামুটি দেখা হয়ে গেছে। আচ্ছা, উনি কি আপনার বন্ধু যার সাথে এতক্ষণ কথা বলছিলেন? हाँ ओ अच्छा, वो ओल्ड फ्रेंड আছে আমার। ও कुछ नहीं, वो बिजनेस का काम था, कुछ नहीं। এইখানে এসে হঠাৎ দেখা হয়ে গেল তো তাই আর কি। तो चलिए ना, अभी चलते हैं, थोड़ा काम याद आ गया ना, तो चलिए चलते हैं। বলে সাক্সেনা গাড়ির দিকে রওনা হলো। আমিও আর কথা বাড়ালাম না। সাক্সেনাকে আমার মোটেও সুবিধার লাগছে না। যেভাবে অভিনয় করে যাচ্ছে তাতে সত্যি তারিফ করতে হয়। তাছাড়া ফেলুদাও সঙ্গে নেই, তাই বরং ফিরে পড়াই ভালো। একটা জিনিস নিয়েই মনটা খালি অশান্ত হয়ে রইল। ওরা শেষ যে কথাটা বলতে গিয়েও বলল না। আঙ্গুঠি মানে তো আংটি, এটা আবার কি? একে তো এই কিডন্যাপিংয়ের কেস, তার উপর আবার আংটি কোথা থেকে এলো আমি ঠিক বুঝে পেলাম না। যা হোক, ফেলুদাকে সব কথা না বলা অবধি কিছুতেই শান্তি হচ্ছে না। গাড়িতে ফিরতে ফিরতেও এসব কথাই ভাবছিলাম। আমি আর জটায়ু গাড়ির পিছনের সিটে বসেছি, সামনে মিস্টার সাক্সেনা। ওনাকে দেখে তো মনেই হচ্ছে না যে আমরা ওনার কথা শুনে ফেলেছি বা ওনাকে সন্দেহ করছি বলে আদৌ উনি চিন্তিত। গাড়ির মিউজিক প্লেয়ারে একটা হিন্দি সিনেমার গান বাজছিল। কিছুদিন আগেই সিনেমাটা রিলিজ করেছে। বেতাব, ধর্মেন্দ্রর ছেলে নাকি তাতে দারুণ অ্যাক্টিং করেছে, সেটাই মাঝে একবার বলল সাক্সেনা। এখন দেখি গানের সাথেই গুনগুন করছে। जब हम जवां होंगे। একবার আর চোখে লালমোহন বাবুর দিকে তাকালাম। মনে হলো উনিও বোধহয় সাক্সেনাকে জরিপ করছেন। হঠাৎ সাক্সেনা পিছন ফিরে জিজ্ঞেস করলো, मिस्टर गांगुली, बोल रहा था ये मिस्टर मित्तर तो ये केस ले लिया ना, तो आपको कुछ पता है, मैंने केसের ব্যাপারে কতটা কি এগোলেন, ये सब कुछ हिंट विंट देते हैं या नहीं? প্রশ্নটা জটায়ুকে উদ্দেশ্য করেই সাক্সেনা করেছিলেন, তাই একটু ঘাবড়েই গেলেন ভদ্রলোক। ইতিমধ্যেই উনি সাক্সেনাকে ভিলেনের পর্যায়ে প্রায় বসিয়ে ফেলেছিলেন। আমারও যে সন্দেহ হয়নি তা নয়, তবে ফেলুদা বলে আগে থেকে নাকি কিছু ভাবতে নেই। যা দেখছি আর যা ঘটেছে সেসব এক কিনা বিচার করতে নাকি প্রমাণ লাগে, তার সাথে অনুমানের নাকি বিস্তর ফারাক রয়েছে। তাই পুরো ব্যাপারটা নতুন করে আবার ভাবতে শুরু করেছিলাম। সাক্সেনার কথায় আমার ভাবনায় ছেদ পড়ল। উত্তরটা জটায়ুই দিলেন। হ্যাঁ ইয়েস, মানে কোন কেসের ব্যাপারে বলুন তো? উত্তর শুনেই মনে হলো আচমকা প্রশ্নে লালমোহনবাবু বোধহয় ঘাবড়ে গেছেন। সাক্সেনা বলল, क्यों? केस तो एक ही है, मिस्टर बर्मन का किडनैप। और कोनो केस, आई मीन কিডন্যাপ না, মানে উনি তো মিসিং। মিসিং? মিস্টার গাঙ্গুলি, আপনার কি মনে হয় এটা একটা মামুলি মিসিং কেস আছে? না, একদম না।
এর পেছনে অনেক বড় মিস্ট্রি আছে মিস্টার গাঙ্গুলি। আর মিস্টার মিত্তর বুদ্ধিমান লোক আছে, আশা করি উনি সেটা ঠিক খুঁজে বার করবেন। কিন্তু আপনি যদি এটাকে মামুলি মিসিং কেস বলে থাকেন তাহলে আপনি ভুল করবেন মিস্টার গাঙ্গুলি। হ্যাঁ, তা আপনি কিছু জানেন না যে ব্যাপারে? বলেই একটা ঢোক গিললেন জটায়ু। বুঝতেই পারলেন উনি যে প্রশ্নটা বেফাঁস হয়ে গেল। ওনার করুণ মুখ দেখে আমারই মায়া হলো। এবার আমি কথা বলতেই উনি হাঁফ ছেড়ে বাঁচলেন। আমি বললাম, আসলে উনি বলতে চাইছেন যে আপনার কি মনে হয়, মানে কে কিডন্যাপ করলো বলুন তো? তো সেটা আমি কি করে জানবো? হ্যাঁ, তোমরা ডিটেকটিভের সাথে আছো, তোমরা খোঁজো, খুঁজে বের করো। लेकिन एक बात सुने रेखो, ये केस बहुत पेचीदा है। हाँ, সাদা চোখে যা দেখছো না সেটা কিন্তু আসল নয়, আর যেটা মনে হবে সচ সেটা ঝুট ভি হতে পারে। হ্যাঁ, এসব মাথায় রেখো। এ আবার কেমন হেয়ালি? সাক্সেনার কথা শুনে মাথাটা আরোই গুলিয়ে গেল। ঠিক কি বলতে চাইছেন উনি? নিজের পিঠ বাঁচাতে এসব কথা বলছেন না তো? একটা জটিল গোলক ধাঁধায় পড়েছি বলে মনে হচ্ছে। এখান থেকে উদ্ধার যদি কেউ করতে পারে তাহলে সেটা একমাত্র ফেলুদাই পারবে। হোটেল আসতে তখনও প্রায় 1 ঘন্টার মতো বাকি আছে। হঠাৎ মিস্টার সাক্সেনা বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, এ আমাকে কাইন্ডলি এখানে একটু নামিয়ে দিলে ভালো হতো। আমি এখান থেকে আমার কামটা করে নেব, আপনাদের এখানে ওয়েট করতে হবে না। বাকি রাস্তা हम मैनेज করে নেব, ঠিক আছে? আপনারা চলে যান। नहीं नहीं, कुछ प्रॉब्लम नहीं होगा। আমি এখানে নেমে যাচ্ছি। ওকে ওকে ওকে, গুড ডে স্যার, গুড ডে। কি ব্যাপার সেটা জানতে চাইতে বললেন, पर्सनल काम एक याद आ गया, हम उधर जाते हैं, आप लोग जाइए, बाद में देखा होगा, ঠিক আছে? এরপরে আর জিজ্ঞাসা করা চলে না। যদিও আমার মনে হলো উনি বোধহয় কিছু একটা ব্যাপারে আমাদের গতিবিধির ওপর সন্দেহ করছেন, তাই হয়তো কিছুটা দূরত্ব বজায় রাখতে চাইছেন। কি আর করা, মিস্টার সাক্সেনাকে গুড বাই করে যখন হোটেলে ফিরে এলাম ততক্ষণে সূর্য প্রায় অস্ত গেছে। হোটেলে ফিরে ঘরে ঢুকেই মনে হলো ঘরের মধ্যে যেন আগুন লেগেছে, ঘরময় ধোঁয়ায় ভর্তি। তারই মধ্যে ফেলুদা তার নোটবুকে কি সব যেন লিখে চলেছে। সামনের অ্যাস্ট্রেতে গোটা কয়েক সিগারেটের ধ্বংসাবশেষ ধোঁয়ার কারণ প্রকট করছে। লালমোহনবাবু ঘরে ঢুকে থেকেই খালি উসখুস করছিলেন। সুযোগ পেতেই স্কুলের পড়া মুখস্থ বলার মতো গড় গড় করে সারা দিনের সমস্ত ঘটনাবলী উগরে দিলেন। ফেলুদা সব শুনে শুধুই একবার বুঝলাম বলে চুপ করে রইল দেখে জটায়ু উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, কিছু তো বলুন মশাই, একেবারে গুম মেরে গেলেন যে। সাক্সেনাকে নিয়ে আমার একটু সন্দেহ ছিলই, এখন স্যাঙ্গুইন হলাম। ঠিক বলেছেন মশাই, মহা ঘোরের লোক। যতই অবাঙালি সেজে থাকুক, ওর হিন্দি বলা বা ভাঙা বাংলায় কথাবার্তা সবটাই একটা নাটক ছাড়া কিছুই নয়, সেটা আমি বুঝতে পেরেছিলাম। তাই বলুন, তার মানে আপনিও বুঝতে পেরেছিলেন? আমি ভাবি আপনিও অন্ধকারে কি করে থাকতে পারেন মশাই। সাক্সেনা মহা ফিসি লোক। আমি আগেই দেখেছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। সন্দেহ তখন একটু হয়েছিল ঠিকই, কিন্তু সেটা খুব জোরালো প্রমাণ নয়। এখন আপনাদের কথায় সেটা কনফার্ম করলাম। আচ্ছা ফেলুদা, আর দ্বিতীয় লোকটাও তো বর্মনের কাছের লোক বলেই মনে হয়। ওকে তো স্টেশনে দেখেছিলাম ডক্টর বর্মনকে সি অফ করতে এসেছিলেন। এরা নিশ্চয়ই দুজনে মিলে ষড়যন্ত্র করে কাজটা করেছে। কিছু একটা ঠিকই করেছে তোপসে, কিন্তু কিডন্যাপটা নিয়েই যে ধন্দে পড়ে গেছে। বর্মন যে গাড়িটা বলেছিল সেটা লোকাল থানা থেকে আইডেন্টিফাই করা গিয়েছে, সিকান্দ্রা যাওয়ার জন্য ভাড়া করা হয়, কিন্তু সেখানে যাবার কোনো কারণ আপাত দৃষ্টিতে ছিল না। তাহলে প্রশ্ন হলো তিনি গেলেন কেন? এর কোনো সদুত্তর এখনো পাইনি। কাজেই এই বিষয়টা নিয়ে একটু খটকা লাগছে। আর আংটি, সেটা নিয়ে যে সাক্সেনা কথা বলছিল সেটা আমি শুনেছি। আঙ্গুঠি কথাটা আমি নিজের কানে শুনেছি। সেটা নিয়ে আমিও 20 বাঁও জলে। আচ্ছা ধরুন আসল কারণটাই অন্য, হয়তো রিসার্চের কাগজপত্র এসব কিছুই নয়, বর্মনের কাছে কোনো দামি আংটি ছিল,
সেটা নিতেই ওনাকে ভ্যানিশ করে দেওয়া হলো। আংটি নিতে কাউকে ভ্যানিশ করার দরকার হয় না মিস্টার জটায়ু, তার জন্য স্রেফ অজ্ঞান করলেই চলে। আর বর্মনের হাতে ওরকম কোনো আংটি আমি দেখিনি। কনফারেন্সে যে উনি এসেছিলেন সেটা সত্যি, আর সেখানে কেউ ব্যাগে আংটি নিয়ে ঘোরে না, কাজেই আপনার থিওরি এখানে খাটছে না। আরও একটা বিষয় আমায় ভাবাচ্ছে, ওরা যদি বাংলাতেই কথা বলে থাকে তবে খামোখা আংটি না বলে আঙ্গুঠি বলবে কেন? এর কি অন্য কোনো অর্থ আছে? সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে, কোথাও একটা গোলমাল হচ্ছে। সত্যি এটা তো ভেবে দেখিনি, বাংলায় কথা বললে তো আঙ্গুঠি বলবে না। ফেলুদাকে বললাম, আচ্ছা সাক্সেনার ব্যাপারে একটু খোঁজ খবর করলে হতো না? ওকে আমার প্রথম থেকেই ভালো লাগেনি। সেটাও বাকি রাখিনি রে, তবে এখানেও একটা গোলমাল আছে। লোকটা যে হোটেলের নাম বলেছিল সেখানে ওই নামে কেউ নেই, বলতে পারিস হোটেল পুরোপুরি ফাঁকাই। 2-4 জন বাঙালি আর অবাঙালি মিলিয়ে মোটে কয়েকজন থাকছে, এর মধ্যে সাক্সেনা বলে কেউই নেই, এমনকি কাছাকাছির মধ্যে আসেওনি। যদি নাম হারিয়ে থাকে? তাহলে তো আরো মুশকিল। কিছু একটা মিস করে যাচ্ছি, কিছু একটা। বলতে বলতেই ফেলুদা গভীর চিন্তায় ডুবে গেল। আমিও ভাবছিলাম কেসটা যে ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে বেশ বুঝতে পারছি। সেটা নিয়ে কিভাবে ফেলুদা এগোবে এটাই ভাবার চেষ্টা করছি। হঠাৎ দরজায় টোকা পড়ল। এখন আবার কি এলো? দরজা খুলতেই দেখলাম ইন্সপেক্টর পবন দেশাই। উনি ঘরে ঢুকেই বললেন, खूबी खराब पेपर सर। कल रात से आज सुबह तक 2 बार रैंसम मांगकर फोन आया है सर। বলেন কি? অবশেষে মুক্তিপণ? কত টাকা চাইছে? 5 लाख सर। সেটা শুনেই লালমোহনবাবু মুখ দিয়ে কেমন একটা অদ্ভুত শব্দ করল। টাকার অঙ্কটা নিঃসন্দেহে অনেকটাই বেশি। ফেলুদা শুনে বলল, এ তো অনেক টাকার ব্যাপার। हाँ सर, আমি কালই আপনাকে জানাতাম, বাট আপনার হোটেলের ফোনটা বোধহয় খারাপ আছে তাই কল লাগছিল না। ডাক্তার বর্মন ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে এখানে সেমিনার অ্যাটেন্ড করতে এসেছিলেন। ফোনটা গেছে ওখানেই, কাল রাতেই খবর পেলাম স্যার। বুঝলাম। আচ্ছা, নাম্বারটা কোথাকার ছিল? सर लोकल नंबर था, लेकिन लोकेशन था जाली। कैसे ना जाने दूसरे लोकेशन यूज करे फोन করেছে। ওর নম্বরের असली অ্যাড্রেসে একটা হাসপাতাল রয়েছে, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড স্যার। ভালোভাবেই ছক্কষা হয়েছে। আচ্ছা, আপনাকে যে বলেছিলাম বর্মনের ব্যাপারে খোঁজ খবর নিতে, সেটার কি হলো? हाँ, ওনার ব্যাকগ্রাউন্ড চেক করেছিলাম। একটা টাইম में एक एमिनेंट साइंटिस्ट का असिस्टेंट थे, फिर अचानक लास्ट কয়েক বছর ফ্লারিশ করতে শুরু করেন। এখন যে ওনার এই বলচাল ছবি ওই লাস্ট 2 বরস কি দারুণ সাকসেসের জন্য। উনি কার অ্যাসিস্ট্যান্ট ছিলেন? আপনি হয়তো চিনবেন স্যার, কলকাতা का एक मशहूर साइंटिस्ट डॉक्टर सुधांशु सेन। দাঁড়ান, এনার নাম তো শুনেছি। পদ্মশ্রী পেয়েছিলেন। বেশ কিছু ভালো ভালো কাজ রয়েছে এনার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। কয়েক বছর আগে উনি হার্ট অ্যাটাক হয়ে মারা যান। एकदम सही। इनर काछी बेस কয়েক বছর ছিলেন বর্মন। शायद कुछ ज़्यादा ही प्यार करतेন डॉक्टर सेन, তাই মরনে से पहले एक রকম উইল করে দিয়েছিলেন যে ওনার বাড়ি ল্যাবরেটরি সব যেন বর্মন ইউজ করতে পারে। আর তবে সে ওই বাড়িতে ডক্টর বর্মন থাকেন। ওনার নিজের অন্য কোনো বাড়ি আছে কিনা জানি না। असल में सुधांशु सेन का कोई रिश्तेदार नहीं है, एक नेफ्यू छोड़कर। এই ভাইপো থাকেন কোথায়? गुवाहाटी में हिस्ट्री का स्टूडेंट, नाम तमोजित सेन। लेकिन ও শাহেদ আঙ্কেলের কোনো ব্যাপারে তেমন ইন্টারেস্টেড নয়, কারণ খুব একটা আসা যাওয়া ছিল না বলতে গেলে। আই সি। বলে ফেলুদা চিন্তিত মুখে একটা 4 মিনিট ধরালো। ইন্সপেক্টর দেশাই এবার উঠে পড়লেন। যেতে যেতে বললেন, अगर कोई ক্লু মিলে তো কাইন্ডলি জানাবেন স্যার। বুঝতেই পারছেন এরকম ফেমাস লোকের কিডন্যাপ, উপর সে বহুত প্রেশার আ রहा है স্যার। নিশ্চয়ই, সেই ব্যাপারে চিন্তা করবেন না। দেশাইকে বিদায় জানিয়ে চুপ করে বসে রইল ফেলুদা। জটায়ু আর আমি দুজনেই তখন অকুল পাথারে। শুধু বুঝতে পারছিলাম সামনেই একটা গন্ডগোলের সম্ভাবনা রয়েছে।
তবে সেটা ঠিক কি তা কিছুতেই ঠাউর হচ্ছে না। ভগবানই জানেন যে আমাদের অদৃষ্টে কি লেখা আছে। সকাল থেকেই ফেলুদাকে কেমন যেন চুপচাপ দেখছি। রিসেপশনে গিয়ে 2-3টে ফোন করলো, মাঝে মাঝেই আঙুল মটকাচ্ছে, পায়চারি করছে, আর একের পর এক চারমিনার ধ্বংস করে চলেছে। সেই সাথেই দেখছি ভুরু দুটো ধনুকের মতো কুঁচকে রয়েছে। ওর এই অবস্থাটা আমার চেনা। কোনো কেসের একদম ক্লাইম্যাক্সে পৌঁছে সাংঘাতিক কিছু একটা হওয়ার আগে ওর এই রকম অবস্থাটা চলে। এর মানে অনেকটাই ও কেস সলভ করে এনেছে। কিন্তু ওকে এখন জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাবো না সেটা জানি। তাই আমি এখন এসব কিছু আর না ভেবে একটা ক্রসওয়ার্ড পাজল সলভ করতে মন দিলাম। আমার অনেক আগেই অবশ্য লালমোহনবাবু প্রশ্ন করে উত্তর পাবে না জেনে আমার ঘরেই সোফায় বসে একটা খাতায় কি সব জানি লেখালেখি করছে। বোধহয় নতুন গল্পের খসড়া। শেষটায় আর থাকতে না পেরে লেখা টেখা ছেড়ে ফেলুদাকে প্রশ্ন করলেন উনি। ও মশাই, এরকম ঘুম মেরে থাকলে আমাদের অবস্থাটা একবার ভাবুন, কিছু তো বলুন। ভাবছি লালমোহন বাবু, এখনো অনেকটা ধোঁয়াশা রয়েছে, তবে অন্ধকার কেটে একটু একটু করে আলো আসতে শুরু করেছে। কিছু হিন্ট অন্তত দিন। আপনারাও মাথা খাটান, অনেক কিছু তো চোখের সামনেই রয়েছে। মুক্তিপণ এলে সেটা ডক্টর বর্মনের বাড়িতে না এসে ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশনের কাছে এলো কেন? আর ডক্টর বর্মন গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, তারপরেই ভ্যানিশ কি করে? উনি হঠাৎ বেরোলেন কেন এই সময়? আর গাড়ি টাড়ি বা হদিশ মিলছে না কেন? আচ্ছা, বর্মনকে যে কিডন্যাপ করা হয়েছে এটা তো ঠিক। রেনসাম যখন চাওয়া হয়েছে তখন সেটা নিয়ে আর কোনো ধন্দ নেই রে তোপসে। গম্ভীর মুখে ফেলুদা কথাগুলো বলছিল। লালমোহনবাবু জিজ্ঞেস করলেন, আর সাকসেনা, সে যে মেইন কালপ্রিট, সে নিয়ে তো কোনো ধন্দ নেই। তার সাথে আবার আংটি রহস্য। আঙ্গুঠি, এটাই আমায় ভোগাচ্ছে। আংটির কথা কেন আসবে না? এভাবে বসে থাকতে থাকতে মাথাটা পুরো ঝিম মেরে গেছে। একটু টাটকা বাতাস দরকার। আচ্ছা শোন, আমি একটু বেরোচ্ছি, তোরা বরং হোটেলেই থাক। বলে আমাদের আর কিছু বলতে না দিয়েই ফেলুদা বেরিয়ে গেল। ফেলুদা যখন ফিরল তখন ওর মুখ দেখে মনে হলো অন্ধকার কেটে যেন বেশ কিছুটা উজ্জ্বল হয়েছে। এসেই প্রথমে 2টো ফোন করলো, তার মধ্যে একটা ইন্সপেক্টর পবন দেশাইকে। ওপাশ থেকে কি কথা হলো আমি সেটা শুনতে পেলাম না। ফেলুদার কথাগুলোই পরপর লিখে দিচ্ছি। হ্যাঁ মিস্টার দেশাই, আর কোনো ফোন এসেছিল? তাহলে মুক্তিপণ সত্যিই দেওয়া হচ্ছে, তাই তো? শুনুন, আমার সাথে আপনার উপরওয়ালার কথা হয়ে গিয়েছে। আমি মুক্তিপণের টাকাটা নিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, আমি নিজেই যাব। আপনারা বরং আমায় আড়াল থেকে কভার করবেন। ফিল্ডে আমি সামনে থাকতে চাই। টাইমিং এই ধরুন রাত 11টা। আপনি শুধু লোকেশনটা আমায় বলুন। বাহ, ভেরি গুড। টেনশন করবেন না, প্ল্যান যেমন আছে সেরকমই হবে। আচ্ছা, আমি রাখলাম। ফেলুদা মুক্তিপণের টাকা নিয়ে এই বিপদের মধ্যে যাবে শুনেই আমার বুকটা ঢিপ করে উঠল। কি বলছে ও? লালমোহনবাবু তো প্রায় চেঁচিয়েই উঠলেন। ও মশাই, এ তো ডেঞ্জারাস ব্যাপার। এসব ভাবলে গোয়েন্দাদের চলে না লালমোহনবাবু, এটা আমাদের কাজের একটা পার্ট। কিন্তু এতে তো লাইফ রিস্ক আছে ফেলুবাবু। তার ভয় ফেলু মিত্তির করেনি এখনো মিস্টার জটাইও। এতদিন কি এই চিনলেন আমায়? সেটা অবশ্যই না বললেও চলতো। ফেলুদা যে কি বস্তু সেটা এর আগে অনেকবারই প্রত্যক্ষ করেছি।
বাদশাহী আংটির সময় রেটল স্নেকের মুখে ও আমায় যেভাবে বাঁচিয়েছিল, বা দার্জিলিংয়ে খাদের মুখ থেকে উঠে এসে যেভাবে কেস সলভ করে অপরাধীকে শাস্তি দিয়েছিল, কিংবা বেনারসের ঘাটে দুর্ধর্ষ মগনলাল মেঘরাজের সাথে ওর ডুয়েল ভোলবার কথা নয়। কাজেই এইসব বিপদ টিপদ ফেলুদার কাছে খুবই তুচ্ছ। আচ্ছা, এটা একটা পুলিশের লোকও তো করতে পারতো। তুমি আগ বাড়িয়ে এতটা ঝুঁকি নিচ্ছ কেন ফেলুদা? হ্যাঁ, তা পারতো, কিন্তু আমি যে সূত্রগুলো পেয়েছি সেগুলো তো পুলিশ জানে না। তার মানে তুমি বুঝতে পেরেছো আসল অপরাধী কে? কিছু চরিত্র আছে একদম অন্ধকারের আড়ালে। এদের মধ্যে কেউ কেউ মাঝে মাঝে আলোয় এসে তৎক্ষণাৎ গায়েব হয়ে যাচ্ছে, কেউ আবার সবটাই অভিনয় করে চলেছে। যা সত্যি তা হয়তো সামনেই আছে, কিন্তু ধরতে পারছি না। আপনি হেয়ালি ছেড়ে আসল কথাটা বলুন না, সাসপেন্স যা সইছে না। কাল সব বুঝতে পারবেন। তাসের খেলার আগে থেকেই কাউকে তুরুপটা দেখাতে নেই, ধৈর্য ধরতে হয় মশাই। আচ্ছা, এটা তো অন্তত বলো যে যারা যারা সন্দেহের লিস্টে ছিল, যেমন সাক্সেনা, রাঠোর। জগিন্দর রাঠোরকে এই লিস্ট থেকে বাদ দিতে পারিস। ও সত্যিই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ট্রেনে আলাপ করতে আসেনি। তাহলে আমি আরো কিছু জিজ্ঞেস করবার আগেই ফেলুদা আমার দিকে ফিরে জানতে চাইল, তোপসে, তোর কাছে আগ্রার গাইড বুকটা আছে না? দে তো একবার। গাইড বুকটা দিতেই ফেলুদা এক মনে কিছু একটা দেখতে লাগলো। আমি বা জটায়ু আর কিছুই বলবার অবকাশ পেলাম না। খানিকক্ষণ পর হঠাৎ ইউরেকা ইউরেকা বলে চেঁচিয়ে উঠল ফেলুদা। কি হলো ফেলুদা? তোদের আংটি রহস্যের সমাধান হয়ে গেল রে তোপসে। মানে এর মধ্যে আংটি কোত্থেকে এলো? সাক্সেনার সেই আঙ্গুটি গাইড ম্যাপ থেকে কি করে খুঁজে পেল ফেলুদা? ফেলুদা নিজেই বলল, আঙ্গুঠি মানে আংটি নয়, এটা একটা জায়গার নাম। আগ্রা থেকে মাইল 5 সিকান্দ্রা যাবার পথে পড়ে। এটার কথাই সাক্সেনা সম্ভবত বলেছিল। আর কাল মুক্তিপণ আদায়ের জন্য যে জায়গার কথা বলা হয়েছে তা ওই আঙ্গুঠির 1 কিলোমিটারের মধ্যেই। এখন সবটাই বুঝতে পারছি, শুধু একটা ব্যাপার। এটা বলেই ডায়েরির পাতাগুলো ফেলুদা উল্টাতে লাগলো। মনে হলো কিছু একটা যেন খুঁজছে। তারপর একটা জায়গায় এসে থামতেই পাতার ফাঁক থেকে একটা কাগজের টুকরো বেরোলো। দেখেই বুঝলাম এটা হলো সেই টুকরোটা যেটা বর্মনের হোটেলের ঘর থেকে ফেলুদা কুড়িয়ে পেয়েছিল। এবার সেটা নিয়ে খুব খুঁটিয়ে গাইড বুকে আগ্রার ম্যাপটা দেখতে লাগলো। ওর উজ্জ্বল চোখ দুটো বলছে একসাথে অনেকগুলো সূত্র বোধহয় পেয়েছে। জিজ্ঞেস করলাম, ভাইটাল কিছু পেলে নাকি? আরও একটা রহস্যের সমাধান হয়ে গেল রে তোপসে বলে আমাদের সামনে কাগজের লেখাটা পড়ে শোনালো। N2720 E7795। লালমোহনবাবু অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন, আর সে তো আগেও দেখেছিলাম, কিন্তু এর মানেটা কি মশাই? এখানে N ফর নর্থ এবং E ফর ইস্ট, অর্থাৎ। ফেলুদা কথাগুলো বলতেই উত্তেজনায় আমি লাফিয়ে উঠলাম। ল্যাটিচিউড, লঙ্গিচিউড। সাব্বাস তোপসে, এটাই হলো আঙ্গুঠি জায়গার লোকেশন। ওটা বর্মন আগেই লিখে রেখেছিল। তার মানে কি দাঁড়ালো? কাল তার মানে গোলমাল। আচ্ছা, আজ আর কথা নয়, যা হবে সব কালকে। কি সাংঘাতিক একটা প্ল্যান কষা হয়েছে, আমি সেটাই ভাবছিলাম। শেষ পর্যন্ত ফেলুদা পারবে তো সসম্মানে উতরোতে? এই জটিল গোলক ধাঁধায় ওই এখন এক এবং একমাত্র ভরসা। পরদিন ঠিক হলো ফেলুদা যে গাড়িতে যাবে তাকে আরো 2টো গাড়ি ফলো করবে। তাতে সাদা পোশাকের পুলিশ থাকবে, আর অবশ্যই আমি আর লালমোহন বাবু। আমাদের দুজনকে অবশ্য ফেলুদা যেতে বারণ করেছিল। সেটা শুনেই লালমোহন বাবু বললেন, আর শুনুন স্যার, আপনি যখন এতটা ঝুঁকি নিতে পারছেন তখন আমরা চুপ করে ঘরে বসে থাকবো, এ কি করে হয়? হাজার হোক আমরা 3 মাস্কেটিয়ার্স বলে কথা। বিপদ টিপদ আমি থোড়াই কেয়ার করি।
কি বলো ভাই তপেশ? একদম ঠিক বলে আমি জটায়ুর সাথে সহমত হয়েছিলাম। ও বলছিল, এটা একটা বিশাল বড় ষড়যন্ত্র, বুঝলি? বর্মন যে স্বেচ্ছায় আঙ্গুঠি গিয়েছেন এটা নিয়ে দ্বিমত নেই। তারপর সেখান থেকে মুক্তিপঞ্চে ফোন এলো। আবার আরেকজনের মুখে সেই একই জায়গার নাম বলতে শোনা গেল, যে কিনা একজন ভেকধারী। কাজেই কে যে সত্যি আর কে যে মিথ্যে, এটাই এখন ধারণার বাইরে। সারাদিন আমি আকাশ পাতাল ভেবে গেলাম কেসটা নিয়ে, কিন্তু সে ভাবনার কোনো তলই আমি খুঁজে পেলাম না। এটা বেশ বুঝতে পারছিলাম যে ফেলুদা এবারে একটা মারাত্মক ঝুঁকি নিয়েছে, যেখানে প্রতি পদে পদে বিপদ নিশ্চিত। লালমোহনবাবুর মুখে বার কয়েক রেড লেটার ডে কথাটা শুনছিলাম। যারা সরকারকে পর্যন্ত বশবর্তী করে টাকা আদায় করতে পারে, তাদের চেয়ে সাংঘাতিক বোধহয় আর কেউ হয় না। তবে অন্য একটা বিষয় আমায় ভাবাচ্ছিল। সাকসেনার হোটেলে একবার খোঁজ করে ওর সম্বন্ধে কোনো খবরই পাওয়া গেল না। এমনকি চেহারার বর্ণনা দিয়েও কেউ চিনতে পারল না। সেও কি তবে মিস্টার বর্মনের মতো গায়েব হয়ে গেল নাকি? শেষমেশ রাত 10টার দিকে আমরা বেরোলাম। ফেলুদার গাড়িতে যে ড্রাইভার রয়েছে সে একজন সাদা পোশাকের পুলিশ, এছাড়া আর কেউই ওর সাথে নেই। ফেলুদা একটা বাদামি রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে, হাতে একটা অ্যাটাচি কেস, ওর মধ্যেই রয়েছে 5 লক্ষ টাকা। অন্য গাড়ি দুখানা, যার একটায় আমি আর লালমোহনবাবু আর ইন্সপেক্টর পবন দেশাইও রয়েছেন, তার সাথে কয়েকজন পুলিশ। কেউই অবশ্য উর্দিধারী নয়। অনেকটা দূর থেকে ফেলুদার গাড়িটাকে অনুসরণ করা হচ্ছে। আমি একটা বাইনোকুলার এনেছিলাম, সেটায় চোখ রাখলে অন্ধকারের মধ্যেও অনেকটা দূরের সব কিছু দেখা যায়। লালমোহনবাবু এমনিতে ধুতি কুর্তা পরলেও আজ কালো রঙের একটা জামা আর ট্রাউজার্স পরেছেন। কালো জামা অবশ্য প্রায় সকলেরই, কারণ অন্ধকারে মিশে যেতে সুবিধা হবে বলে এটাই নির্দেশ ছিল। বেশ খানিকটা যাবার পর আমাদের গাড়িটা এক জায়গায় মেন রাস্তা থেকে খানিকটা বাঁদিকে টার্ন নিল। তারপর আরেকটু এগিয়েই থেমে গেল। দেখলাম আর যাবার রাস্তা নেই। সামনে ফেলুদার গাড়িটাকে আর দেখতে পেলাম না। এটাই বোধহয় সীমানা। এখান থেকেই আঙ্গুঠি গ্রামের শুরু। খুব যে জনবসতিপূর্ণ এলাকা তা কিন্তু নয়, বরং একটু নির্জনই বলা চলে। এখান থেকে বেশ খানিকটা পথ বোধহয় জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে তারপর অকুস্থলের কাছাকাছি পৌঁছবে। পুরোটা অবশ্য আমরা যাব না, খানিকটা তফাতে থেকেই ফেলুদার ওপর লক্ষ্য রাখা হবে। লালমোহনবাবু যেতে যেতে খালি বলছিলেন, বড্ড ভুল হয়ে গেল তপেশ ভাই। কেন, কি আবার ভুল হলো? এবারে অস্ত্রটার সঙ্গে আনা হলো না, হোটেলেই রয়ে গেল। থাকলেও একটু মনের জোর পেতাম। সে কি বলেননি তো আগে? আরে সে থেকেই যা চলছে, বলার সুযোগ পেলাম কই? অস্ত্র তো ব্যাগের মধ্যেই রয়ে গেছে। তা এবারেরটা কি জিনিস? মানে একটা বাঘনক আর কি। আপনি বাঘনক নিয়ে এসেছেন? ধুস, কি লাভ হলো? তাড়াহুড়ো করে নিয়ে আসতেই তো ভুললাম। বেজার মুখ করে বললেন ভদ্রলোক। তাহলে আর কি, এখন চুপ করে হাঁটুন, সাবধানে, অনেক পাথর রয়েছে চারদিকে। সত্যি জায়গাটা বেশ এবড়ো খেবড়ো। একটু অসাবধান হলেই পা মোচকানোর সমূহ সম্ভাবনা রয়েছে। আজ পূর্ণিমা বলেই রক্ষা, নইলে অন্ধকারে এরম জায়গা সত্যিই দুর্গম। আমরা সবাই লাইন করে এগোচ্ছিলাম, সামনে পেছনে পুলিশের লোক।
প্রত্যেকের হাতেই অস্ত্র রয়েছে। অবশেষে একটা ঝোপ মতো জায়গায় এসে আমরা সবাই থামলাম। এবার ফেলুদাকে দেখতে পেলাম, খানিকটা তফাতে অ্যাটাচি কেসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। বাইনোকুলারে চোখ রাখতে আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর মিনিট 10 মধ্যেই ওদের এসে যাওয়ার কথা। হাত ঘড়ি দেখে কথাটা বললেন ইন্সপেক্টর দেশাই। ঝোপের আড়ালে বসে আছি আমরা। গাছপালার ফাঁক দিয়ে ফেলুদার বাদামি শার্টের অংশ দেখা যাচ্ছে। আমাদের ঠিক পাশেই পবন দেশাই শিকারীর মতো ওঁত পেতে বসে আছেন। হঠাৎ ফট করে একটা শব্দে আমরা চমকে তাকিয়ে দেখি লালমোহনবাবু নিজের গলার কাছে একটা থাপ্পড় মারলেন। ইন্সপেক্টর দেশাই কটমট করে তাকাতেই জিভ কেটে বললেন, সরি, বাট বড্ড মশা, মানে মস্কুইটো। আমি পকেট থেকে ওডোমসটা বার করে ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, এটা লাগিয়ে নিন আর চুপ করে বসুন। ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো, কিন্তু কেউ গাড়ি থেকে নামলো না। জ্যোৎস্নাতে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। গাড়িটা স্টার্ট বন্ধ করলো। তারপর প্রায় মিনিট খানেক কিছুই হলো না। ফেলুদা এবার একটু এগিয়ে গেল, প্রায় দমবন্ধ অবস্থা। ফেলুদার মুখের কাছে একটা আলোর বিন্দু জ্বলে উঠেই আবার নিভে গেল। বুঝতে পারলাম ও সিগারেট ধরালো। আমি বাইনোকুলারে আবার চোখ রাখতেই দেখলাম ওর মধ্যে উদ্বেগের ছিটে ফোঁটাও নেই, বরং সিগারেটে বেশ সুখ টান দিতেই ব্যস্ত। ধন্যী নার্ভ বটে ফেলুদার, এই অবস্থাতেও এতটা স্বাভাবিক আছে কি করে। আরও কিছুক্ষণ পর এবার গাড়িটা থেকে দুজন লোক নামলো। মুখোশে তাদের মুখ ঢাকা, হাতে রাইফেল। একজন প্রশ্ন করলো, ব্যাগ? একটু তফাতে হলেও কথোপকথন ভালোই শুনতে পাচ্ছি। ফেলুদা এখনো স্টেডি, পাল্টা প্রশ্ন করলো, হোয়ার ইজ ডক্টর বর্মন? কোনো উত্তর এলো না। চাপা গলায় একজন শুধু বলল, ফার্স্ট মানি দেন বর্মান। বলেই রাইফেলটা সোজা তাক করলো ফেলুদার দিকে। ফেলুদা নিজের রিভলভারটা আনেনি, কারণ বাই চান্স ওরা যদি সার্চ করে বন্দুক ওর কাছ থেকে পায় তাহলে হয়তো গোটা প্ল্যানটাই ভণ্ডুল হয়ে যেতে পারে। তাই একদম নিরস্ত্র অবস্থায় এই বিপদে ও ঝাঁপিয়ে পড়েছে। এমন সময় আমার পাশে খুট করে দুটো শব্দ হতে বুঝলাম এদিকেও দুটো রিভলভারের সেফটি ক্যাচ খোলা হলো। আর চোখে লালমোহনবাবুকে দেখলাম, চোখ বোঝা, বিড়বিড় করছেন। মনে হচ্ছে ওনার সমস্ত শক্তি কেউ যেন শুষে নিয়েছে। প্রায় বিহব্বল দশা। ফেলুদা অ্যাটাচিটা এগোলো না, বলল, আগে মিস্টার বর্মনকে দেখান। এবার আদিত্য বর্মনকে দেখতে পেলাম। এতক্ষণ গাড়িতেই ছিলেন। তৃতীয় এক মুখোশধারী ওনার কপালে পিস্তল ঠেকিয়ে সামনে এনে দাঁড় করালেন। একেবারে বিধ্বস্ত চেহারা। এরপর যেটা হলো সেটা ভাবতে আজও আমার বুকটা ধড়াস করে ওঠে। কিছু কিছু জিনিস এমন অতর্কিতে মানুষের সাথে ঘটে যে তার রেশ সারা জীবন থেকে যায়। তেমনি এক ভয়ানক ঘটনা ঘটল সেদিন, যা আক্ষরিক অর্থেই রেড লেটার ডে হয়ে থেকে গিয়েছিল আমার জীবনে। ফেলুদা অ্যাটাচি কেসটা যেই না তুলেছে, সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ হলো। বুঝতেই পারলাম যে ওটা গুলির শব্দ। পরক্ষণেই দেখি ডক্টর বর্মন মাটিতে লুটিয়ে পড়েছেন। তারপর দুদিক থেকেই গোলাগুলির জবাবি লড়াই চলতে লাগলো। ফেলুদা বিদ্যুৎ গতিতে পাশের ঝোপের আড়ালে সরে গেল। তারপর কিছুটা শুয়ে খানিকটা গড়াগড়ি খেয়ে আমাদের কাছে চলে এলো। এরপর সঙ্গে সঙ্গে পেছন দিকে দৌড় লাগালো। ওদিকে তাকিয়েই বুঝলাম আর কেউ একজন যেন একটু আগেই ওই পথ দিয়ে পালিয়েছে। কে সে? সেই কি তাহলে মিস্টার বর্মনকে গুলি করলো? এত শত ভাবার অবকাশ আর ছিল না। আমরাও ফেলুদার পিছু নিলাম।
কিন্তু ওর সাথে আমরা আর পেরে উঠলাম না। দেশাই কার উদ্দেশ্যে একবার तुम लोग इधर संभालो और उसको अस्पताल ले जाओ जल्दी से। বলেই ফেলুদার উদ্দেশ্যে ছুটতে লাগলেন। আমার তখন পুরোপুরি হতবুদ্ধি দশা। লালমোহন বাবু তো গুলির শব্দ শুনে মাটিতে শুয়ে পড়েছিলেন। এখন মনে হলো মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ করে বোধহয় উনি জ্ঞান হারিয়ে ফেললেন। খানিক পরে ফেলুদার চিৎকার শুনলাম, ইন্সপেক্টর দেশাই, এই যে এইদিকে। চিৎকার লক্ষ্য করে আমরা দৌড়ে গিয়ে দেখি ফেলুদার হাতে একটা রিভলভার। রুমালের সাহায্যে সেটাকে ধরে একজনের দিকে উঁচিয়ে রয়েছে। মনে হলো এটা দিয়েই বোধহয় বর্মনকে গুলি করা হয়েছে এবং এ নিয়েই সম্ভবত আততায়ী। দৌড়তে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে ছিটকে পড়েছেন। বেশ জখম হয়েছে লোকটা। মুখ নিচু করে হাঁটু চেপে বসে রয়েছে এখন। আসুন মিস্টার দেশাই, এই রিভলভার দিয়েই বর্মনকে গুলি করা হয়েছে। আর এই সেই লোক। अच्छा ये कौन है सर? ইনিই হলেন ডক্টর সুধাংশু সেনের ভাইপো তমজিৎ সেন, ওরফে জিৎ সাক্সেনা। এক রাত্রের মধ্যে দাড়ি টাড়ি কামিয়ে বেশ ভাঁওতা দিলেন মিস্টার সেন, কি বলেন? ফেলুদার তীক্ষ্ণ প্রশ্নের জবাবে সাক্সেনা থুড়ি তমজিৎ সেন কিছুই বললেন না। যন্ত্রণা ক্লিষ্ট মুখটা শুধু একবার ঘুরিয়ে নিলেন। মিস্টার বর্মনকে আগ্রা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। ওনার পেটে 2টো গুলি লেগেছে, কাজেই অবস্থা বেশ সঙ্গীন। মুখোশধারী 3 ব্যক্তির মধ্যে একজন গুলির লড়াইয়ের ঘটনাস্থলেই মারা যায়। বাকি 2জনের অবস্থাও বেশ আশঙ্কাজনক। আমরা সবাই শেষ রাতের দিকে থানায় ফিরে আসি। তমজিৎ সেন ধরা পড়ার পর থেকে কিছুই বলেননি। ইন্সপেক্টর দেশাই ভদ্রভাবে অনেক প্রশ্ন করার পর যখন 3rd ডিগ্রির কথাটা তুললেন, ফেলুদা তখন বাধা দিয়ে বলল, আমি একবার চেষ্টা করে দেখি। মিস্টার সেন চেয়ারে বসে আছেন। চোখ মুখ দেখে বোঝার উপায় নেই যে এত বড় কাণ্ডটা তিনি ঘটিয়েছেন। ফেলুদা পরিষ্কার বাংলায় কথা বলল, তাহলে এত ছদ্মনাম, হিন্দি ভাষী হবার চেষ্টা সব মাঠে মারা গেল কি, তাই তো? মিস্টার সেন তখনও নিশ্চুপ। ফেলুদা কিন্তু বলে চলল, আপনি যখন কিছুই বলবেন না তখন আমিই বলি। গুয়াহাটি থেকে কলকাতায় এসে আপনি প্ল্যান করলেন সব কিছুর। ডক্টর বর্মন আগ্রা চলে আসাতে আপনাকেও এখানে আসতে হয়। মুখ্য উদ্দেশ্য ছিল ওনাকে সরিয়ে দেওয়া। তাই সাংবাদিক সেজে ছায়ার মতো লেগে রইলেন। আপনি তো হিস্ট্রি ছাত্র, তাই এখানকার স্মৃতিসৌধগুলো দেখার লোভটাও সামলাতে পারলেন না। কাজের ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি ঠিক চলল। আপনার নলেজ দেখে আপনাকে একজন মামুলি সাংবাদিক আমার কখনোই মনে হয়নি। আর তার সাথে চাল চলনে হাবভাবে বাঙালিয়ানা ছাড়তে পারলেন না। এটাই আপনাকে মেরে দিল। বড্ড আফসোস হচ্ছে, তাই তো? আফসোস? কোনো আফসোস আমার নেই মিস্টার মিত্তির। আমি যা করেছি ঠিক করেছি, দরকার হলে আবার 100 বার সেটা করতে রাজি আছি। কিন্তু আমার কোনো আফসোস নেই মিস্টার মিত্তির। ওরকম একটা বিশ্বাসঘাতক লোককে গুলি করে আমি কোনো অন্যায় করিনি। একটা জোচ্চোর ভণ্ড লোক, সে আপনাদের কাছে একজন বিখ্যাত সায়েন্টিস্ট হতে পারে, কিন্তু আমার কাছে একজন লোভী বিশ্বাসঘাতক বই কিচ্ছু না। হি ইজ আ ব্লাডি ট্রেটার। জানেন, বর্মন আমার কাকা ডক্টর সুধাংশু সেনের সব থেকে প্রিয় অ্যাসিস্ট্যান্ট ছিল। আর ছিল তো একটা বেকার ভবঘুরে। আমার কাকা ওকে রাস্তা থেকে তুলে এনেছিল। হ্যাঁ, ব্রাইট স্টুডেন্ট ছিল, ঠিক আছে, আর তার জন্যই কাকা তাকে নিজের বাড়িতে রাখতে দিয়েছিল। আর তার কি প্রতিদান দিল এই মিস্টার বর্মন? হ্যাঁ, ওকে ডক্টর বর্মন বলতে আমার ঘেন্না করে। ডক্টর, সায়েন্টিস্ট, ছ্যাঃ। ওই বর্মন সমস্ত কাগজপত্র হাতিয়ে কাকাকে পথে বসালো। আর আজকে ওর যা কিছু, এই কাগজপত্র আবিষ্কার সব কিছু আমার কাকার। ওর কিচ্ছু নেই। হি হ্যাজ নাথিং। সমস্ত কাগজপত্র চুরি করে নিজের নামে চালিয়েছে মিস্টার বর্মন। একটা চোর, জোচ্চোর ভণ্ড। কিন্তু আমি যে শুনেছি আপনার কাকা উইল করে ওনাকে। কে বলেছে আপনাকে? ও জোর করে এই কাজটা কাকাকে দিয়ে করিয়ে নিয়েছিল, যাতে দুনিয়ার কাছে ভালো সাজতে পারে। সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছিল রীতিমতো, আপনি জানেন সেটা? কাকা
আমার কাকা এই শখটা নিতে পারেনি, তাই হার্ট অ্যাটাক হলো। ওটা স্বাভাবিক মৃত্যু ছিল না মিস্টার মিত্তির। কাকার এই হার্ট অ্যাটাকের জন্য এই বর্মন দায়ী। লোকটা তিল তিল করে রোজ আমার কাকাকে হত্যা করেছে। মানসিকভাবে রোজ রোজ কাউকে বিধ্বস্ত করে ফেললে এটা হতোই। ওকে খুনি ছাড়া আর কিছুই আমার বলার নেই। আমি যা করেছি বেশ করেছি মিস্টার মিত্তির। আমি বদলা নিয়েছি এই কুকর্মের। আমার তার জন্য কোনো রিপেন্টেশন নেই। এতটা না হলেও এর অনেকটাই আমি আন্দাজ করতে পেরেছিলাম মিস্টার সেন। হোটেলের বেয়ারাকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে হোটেল থেকে পালিয়ে এই অপহরণ করার নাটকটা সাজিয়েছিলেন আদিত্য বর্মন। বেয়ারা টাকার লোভে এ কাজ করেছে। সে জানতো না এর পরিণাম কি হতে পারে এবং কেন এমনটা করেছে, তাই আমাদের কাছে স্রেফ মিথ্যে বলেছে। আসল নাটকটা পুরো সাজিয়েছিলেন বর্মন। কোন জায়গায় গিয়ে লুকিয়ে থাকবে তার একটা লোকেশনও উনি ঠিক করে রেখেছিলেন। দুর্ভাগ্যক্রমে সেই কাগজের টুকরোটা আমার হাতে এসে পড়ে। সরকারের কাছ থেকে টাকা আদায় করা আর সেই সাথে রিসার্চের কাগজপত্র সব বাইরে বিক্রি করে সেখান থেকে কিছু টাকা আমদানি, এই সব কিছুর মতলব করেছিলেন মিস্টার বর্মন। একদম ঠিক। তাহলে এরকম লোকের কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না যে মিস্টার সেন। ওহ, সেটাই তোমার দুর্ভাগ্য। মাই ব্যাড লাক। আচ্ছা মিস্টার সেন, এই বর্মনের গতিবিধি লক্ষ্য করার জন্য যাকে নিয়োগ করেছিলেন সে বোধহয় ওনার চেনা কেউ। প্রবুদ্ধ, ওর সেক্রেটারি। ওকেও কোনোদিনও প্রাপ্য সম্মানটুকু দিল না এই বর্মন। কিন্তু মিস্টার মিত্তির একটা কথা আপনাকে বলছি, প্রবুদ্ধ কিন্তু খুব ভালো ছেলে। ও এসব কিচ্ছু করেনি, কিছু ইনফরমেশন দিয়েছে মাত্র, নাথিং মোর দ্যান দ্যাট। ওকে আপনারা কিছু করবেন না দয়া করে, কারণ ওর মতো ভালো ছেলে আমি আর দুটো দেখিনি। বুঝলাম। বলে ফেলুদা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ভোর হয়ে আসছিল। কাল রাত থেকে যে কত কি একসাথে ঘটে গেল, ঘোরের মধ্যে যেন পড়ে গিয়েছিলাম। সে সিনেমার স্ক্রিন প্লেকেও হার মানাতে পারে। তমজিৎ সেন ফেলুদাকে এবার জিজ্ঞেস করলেন, আপনার সাথে ট্রেনে দেখা হওয়ার পরেই আমার মনে হয়েছিল আপনি থাকলে ধরা পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। আপনি আছেন, আপনার পিছু পিছু বর্মনও যদি ঘোরাঘুরি করে তাহলে আমার কাজটা অনেক অনেক টাফ হয়ে যেত। হয়েওছে, কিন্তু এই রিস্কটা আমাকে নিতেই হতো মিস্টার মিত্তির, কারণ বদলার আগুনটা না এত সহজে ছাই চাপা দিতে পারতাম না। আর তাই আমি রিস্কটা নিয়েছি, আর আমি এই কাজটাও করেছি। যাকে একটা প্রশ্ন ছিল শুধু, আপনি আমাকে ঠিক কবে থেকে সন্দেহ করলেন বলুন তো? প্রথমটাই আমি তো আপনাকে বললামই, আপনার হাবভাব আমার ঠিক অবাঙালি গোছে লাগেনি। তার উপর আপনার মানে সাক্সেনার ডান হাতের রিং ফিঙ্গারের আংটিতে বাংলায় ত, জ আর স অক্ষর তিনটেই খোদাই করা ছিল। তখনও সেভাবে কিছু মনে হয়নি। পরে তমজিৎ সেনের নাম ইন্সপেক্টর দেশাই বলতেই এই খটকাটা লাগলো। আপনার হোটেলে কোনো সাক্সেনাকে পাইনি আমি, কিন্তু এক বাঙালি ভদ্রলোকের নাম পেয়েছিলাম, টি সেন। আর তমজিৎ সেন আর জিৎ সাক্সেনা বড্ড কাছাকাছি নাম যে মিস্টার সেন, আর তাতেই দুয়ে দুয়ে চার করতে খুব বেশি সময় লাগেনি আমার। ধন্য ধন্য বুদ্ধিমশাই আপনার। এতদিন শুধু আপনার নাম আর খ্যাতি সম্পর্কে পরিচিত ছিলাম, আজ চাক্ষুষ করবার সৌভাগ্য হলো। আর বুঝেও গেলাম ফেলু মিত্তির কি বস্তু। কি আর করা যাবে, ধরা যখন পড়ে গেছি আমার আর কিছু বলার নেই। আমার যা করা ছিল আমি করেছি, আর যা করেছি ঠিক করেছি বলেই আমার মনে হয়। নিন, অ্যারেস্ট করবেন তো? অ্যারেস্ট মি অফিসার প্লিজ। কিন্তু একটা কথা প্লিজ, প্রবুদ্ধকে কিচ্ছু করবেন না। ও কিন্তু কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দিন। এই যা কিছু সবটাই আমি করেছি। আই অ্যাম এট ইউর সার্ভিস স্যার, প্লিজ। রাতভর গোলাগুলি, ধরপাকড় আর টেনশনের পর ভোরের দিকে যখন হোটেলে ফেরার জন্য আমরা গাড়িতে উঠছি, তখনই দুঃসংবাদটা এলো। একটু আগেই ডক্টর বর্মন মারা গেছেন। একটু খারাপ লাগলো ঠিকই, কিন্তু সেই সাথে এটাও মনে হলো যে এই ধরনের মানুষরা যারা নিজেদের স্বার্থে দেশ, দশ, সবার সম্মান জলাঞ্জলি দিয়ে এতটা নিচে নামতে পারে, তাদের সাথে বোধহয় এমনটাই হয়। ফেলুদা শুনে বলল, এই ভালো হলো। বর্মনের মতো মানুষেরা বেঁচে থাকলে সমাজের ক্ষতি বই ভালো হবে না।
লালমোহন বাবু এতক্ষণ চুপচাপ ছিলেন। গাড়িতে যেতে যেতে বললেন, যাই বলুন, আপনাকে একটা জাতীয় অ্যাওয়ার্ড দেওয়া উচিত। যা করলেন তা কজন পারে বলুন তো? ধন্যী সাহস বটে মশাই আপনার। সাহস না থাকলে গোয়েন্দাগিরি হয় না মশাই। আর রিস্ক না নিলে কি সিদ্ধি লাভ হবে? এই যে আপনি রিস্ক নিয়ে এত যে গাঁজাখুরি গল্প লেখেন, তার জন্যই তো আপনার এত খ্যাতি। হ্যাঁ, আর গপ্প বলে জটায়ু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানতে চাইলাম, সত্যি তো? আপনি তো বললেন যে আপনার প্লট নাকি প্রায় রেডি, তাহলে গপ্পের কি হলো? বড় জম্পেশ একটা প্লট ভেদেছিলাম ভাই তপেশ। কাল রাতে গুলির শব্দ এমন পিলে চমকালো যে প্লটের খেয়ে বেমালুম হাওয়া। এখন সব নতুন করে সাজাতে হবে। ভোরের দিকে রাস্তায় লোকজন খুবই কম। ফাঁকা রাস্তা পেয়ে আমাদের গাড়িটা হু হু করে এগিয়ে যাচ্ছিল। যমুনার কাছাকাছি আসতেই একটা অপূর্ব দৃশ্য আমাদের চোখে পড়ল। সকালের মিঠে রোদে তাজমহলের চূড়াটা দূর থেকে দেখা যাচ্ছে। আলোয় ঝলমল করছে মমতাজ বেগমের স্মৃতিসৌধ। সে এক অনির্বচনীয় অনুভূতি। ভোরের সূর্যালোকে তাজমহল দর্শন। ফেলুদাও ওই দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। হঠাৎ বলে উঠল, হামি নস্ত, হামি নস্ত, হামি নস্ত। লালমোহন বাবু যেন সকাল সকাল বিষম খেলেন। তারপর বললেন, সে আবার কি জিনিস মশাই? ফার্সি ভাষা। এর মানে পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই, এখানেই, এখানেই। তাজমহলের গায়ে খোদাই করা আছে এটা, বলল ফেলুদা। লালমোহন বাবু বিমুগ্ধ নয়নে ওই দিকে দেখতে লাগলেন। সেই সাথে আমরাও এক অদ্ভুত অনুভূতিতে মন ভরে যাচ্ছিল। হঠাৎ আমার মনে হলো, এত হিংসা, ঈর্ষা, হানাহানি, রক্তপাত এই অনিন্দ সুন্দর অনুভূতিটার কাছে বড়ই তুচ্ছ। গাড়ি যতই এগোচ্ছিল সম্পূর্ণ তাজমহল একটু একটু করে দৃশ্যমান হচ্ছিল। সেই দিকে তাকিয়ে আমি একটা কথাই ভাবলাম, এ যেন সত্যি স্বর্গই বটে। কিন্তু এটা কি হচ্ছে? আমি হকচকিয়ে গেলাম। তাজমহলের দৃশ্যটা ঠিক স্পষ্ট লাগছে না, আর কেমন যেন ঝাপসা আর কাঁপা কাঁপা লাগছে। এরকম তো হওয়ার কথা নয়। আমি ভুল দেখছি না তো? ঠিক তখনই আমাদের গাড়িটাকে আরো জোরে চলতে দেখে বেশ ভয় পেয়ে গেলাম। এত জোরে যাওয়ার কি আছে? ফেলুদাকে বলতে গিয়ে দেখি, কোথায় ফেলুদা, কোথায় জটায়ু, আর আমি বা কোথায় এখন? গাড়িটা চলতে চলতে একটা অন্ধকার টানেলের মধ্যে ঢুকে যেতেই সবকিছু ভুস করে আমার চোখের সামনে থেকে যেন মিলিয়ে গেল। তাজমহল, যমুনা, আগ্রার রাস্তাঘাট সব বেমানুম গায়েব। ঠিক যেন বুদবুদের মতো সবকিছু ক্ষণস্থায়ী হয়েছিল। আমার নিজের সত্তাটাও কেমন যেন বদলে যেতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে অন্ধকারের একটা কালো পরত আমার চোখের ওপর নেমে এলো, আর আমি নিজেকে আবিষ্কার করলাম একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ধুলো জমা পুরনো বাড়ির বৈঠকখানায়। কেউ কোথাও আশেপাশে নেই। এতক্ষণে হুঁশ ফিরল আমার। সেই প্রেস থেকে বেরিয়েছিলাম মনে পড়ল। তার মানে আমি এখনো অবধি রজনী সেন রোডের সেই ভাঙাচোরা বাড়িটার মধ্যেই রয়েছি। সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম। সামনেই টেবিলের ওপর একটা সবুজ মলাটে বাঁধানো পাণ্ডুলিপি নিয়ে দেখি তার প্রথম পাতায় একটা খসড়া লেখা রয়েছে, আদিত্য বর্মনের আবিষ্কার। শেষে একটা অতি পরিচিত হস্তাক্ষর। আমি চমকে উঠে এদিক ওদিক তাকিয়ে হাঁক দিলাম, কেউ আছেন? কোনো সাড়া শব্দ নেই। পাণ্ডুলিপিটা ব্যাগে ভরে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে আসতেই কি মনে হলো, হাত ঘড়িতে চোখ রাখলাম, আর সঙ্গে সঙ্গেই একটা শিরশিরানি অনুভূতি আমার শিরদাঁড়া বেয়ে নেমে গেল।
ডিজিটাল ঘড়িতে সময়ের সাথে তারিখটাও দেখায়। বেশ ভালো মতোই মনে আছে, এখানে এসেছিলাম বিকেলের দিকে, অফিস ফেরতা। দিনটা ছিল মাসের 1 তারিখ, আর আজ 7 তারিখ হয়ে গেল কি করে? এ কি ম্যাজিক নাকি? এই 7-7টা দিন আমি কোথায় কাটালাম? বাইরে এসে অনেক খুঁজেও সেই ঢ্যাঙা মতো কেয়ারটেকারকে কিছুতেই দেখতে পেলাম না। সন্ধেও নেমে এসেছে, কাউকে যে জিজ্ঞেস করব লোকজনই বা কোথায়, কই আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। হঠাৎ দেখি একজন বেশ বেঁটে করে ভদ্রলোক একটা সাদা বিড়ালকে কোলে করে হেঁটে হেঁটে আসছেন, মুখ ভর্তি দাড়ি আর মাথায় টাক। ভাবলাম একেই বরং জিজ্ঞেস করা যাক। হোমা, আমি কিছু বলার আগেই ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলেন, আপনি নিশ্চয়ই গোলক ধাঁধায় পড়েছেন? হয় হয়, ওরকম অনেকেরই হয়। আসলে মানিকবাবুর ম্যাজিকটাই এমন যে সবাই মোহিত হয়ে পড়ে। পাঠকদের আর দোষ কি দিয়ে বলুন? এই তো সেদিন আমার কাছেও একজন এসে পড়েছিল। তারপর একদিন ফটিক তারিণী এদের কাছেও। যাক, সব কথা এখন যাক। ভদ্রলোক কি বলছেন ঠাউর হলো না। বললাম, মানিকবাবু কে? কেন, ওই ঢ্যাঙার সাথে আলাপ হয়নি আপনার? এইখানেই তো থাকে। আমি আরো কিছু বলতে যাব, পিছনে ঘুরে দেখি, আরে কোথায় কি, কেউ তো নেই। এই লোকটাও কি শেষমেশ উবে গেল নাকি? এই মাত্র যার সঙ্গে কথা বললাম এক্ষুনি সে অদৃশ্য হয়ে গেল কি করে? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। সবাই মোহিত হয়ে পড়ে, পাঠকদের আর দোষ কি, এই কথাটার অর্থ কি? ধাঁ করে খেয়াল হলো, আরে আমি নিজেই তো মোহিত পাঠক। তাহলে যে কি তা আর ভাবতে আমার সাহস হলো না। আমার সঙ্গেই পাণ্ডুলিপিটা আছে, সেটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে জড়িয়ে ধরে আমি হন হন করে বাড়ি মুখ রওনা হলাম। আপনারা শুনছিলেন ফেলুদা অ্যাডভেঞ্চার কাহিনী, আদিত্য বর্মনের আবিষ্কার। রচনা অয়ন দাস। গল্প পাঠে তোপসে, মানিকবাবু, শাহনাজ, প্রবুদ্ধ এবং মুখোশধারীর চরিত্রে আমি শ্রীরূপ। ফেলুদার ভূমিকায় মলয়, জটায়ু প্রদীপ্ত, জিৎ সাক্সেনার চরিত্রে লেখক অয়ন দাস, পবন দেশাইয়ের ভূমিকায় সৌরভ সাহা, আদিত্য বর্মন এবং প্রফেসর শঙ্কুর চরিত্রে শুভদীপ। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে ফিনিক্স অডিওভার্স থেকে শুভজিৎ। প্রোডাকশন, পোস্টার ডিজাইনিং এবং পরিচালনায় আমি শ্রীরূপ। যোগাযোগ করতে পারেন আমার সাথে ইনস্টাগ্রামে ভয়েস অফ শ্রীরূপ এই ঠিকানায়। আমাদের স্ক্যারি টেলসে আপনার লেখা গল্প পাঠাতে পারেন। আমাদের ফেসবুক পেজ স্ক্যারি টেলসকে লেটেস্ট সমস্ত আপডেটের জন্য ফলো রাখতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে আমাদের পরিবারের সঙ্গেও যুক্ত হতে পারেন। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমাদের সঙ্গে ছিল গল্পগুজব থেকে লেখক অয়ন দাস, আড্ডাবাজ থেকে মলয় এবং প্রদীপ্ত, এবং শুভদীপ চ্যানেল থেকে শুভদীপ। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের সাথে থাকার জন্য। ওদের চ্যানেলের লিংক পাবেন ডেসক্রিপশন বক্সে। অবশ্যই ঘুরে আসবেন এবং ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের আজকের গল্পটা কেমন লাগলো সবার? আপনারা যদি এরকমই ফেলুদার আরও অ্যাডভেঞ্চার গল্প শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের আজকের গল্পটিকে অবশ্যই লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মশাই কি করছেন, চটপট সাবস্ক্রাইব করুন। আর আপনারা চাইলে হয়তো আবারও
ফেলুদাকে নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরবো। সো স্টে টিউনড উইথ স্ক্যারি টেলস।